আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ প্রতি সোমবার মতো আজও আমরা নিয়ে আসলাম আমাদের যেই বর্তমান সরকারের শাসন ব্যবস্থা বা বিগত সরকারের শাসন ব্যবস্থা বা মানুষের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যে আমাদের মধ্যে যে আলোচনা অনুষ্ঠান আ অন্তর্বর্তীকালীন পডকাস্টে। সো আজকে আপনাদের জন্য আমরা ২ জন আ অতিথিকে আপনারা নিয়ে এসেছেন। অনেকেই চিনেন উনাদেরকে। ১ম এ আমি পরিচয় করে দিতে চাই আ আ মিস্টার হাসান শাকিল। আ আমার আ আ শ্রদ্ধেয় বড় ভাই। তিনি আ আ জাজ হিসেবে কর্মরত আছেন এবং কি আমি পরিচয় করে দিতে চাই অ্যাডভোকেট সাইমন সাইদ ভাই, আরেকজন বড় ভাই। সো উনিও আ আ আইনজীবী হিসেবে কর্মরত আছেন এবং তিনি রিসেন্টলি কংগ্রেচুলেশন ভাই। রিসেন্টলি হচ্ছে গিয়ে তিনি বিজিসি ট্রাস্টে তিনি শিক্ষক হিসেবে জয়েন করেছেন। সো আজকের যে আলোচনার বিষয় আপনারা দেখেছেন বিচার ব্যবস্থা এবং পরবর্তী বাংলাদেশের কি হবে, আমরা কেমন দেখতে চাই বাংলাদেশ সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। সো এজন্য আমরা একজন আইনজীবী এবং একজন বিচারককে নিয়ে এসেছি। সো আপনারা জানেন আইনজীবী এবং বিচারকের মধ্যে একটা মেলবন্ধনই আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা গড়ে ওঠে। সো আমি যদি শুরুতেই শুরু করতে চাই, আমি নিজে বলতে চাই কিছু যেটা আপনারা দেখে আসছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা দেখেছেন। আ শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার ছিল। প্রায় ১৫ বছর ধরে শাসন করেছে। আপনারা আমার ভাইরাও আছেন জানেন কি ধরনের তারা দুঃশাসন চালিয়েছে গত ১৫ বছর। বিচার ব্যবস্থার নাজেহাল করে দিয়েছেন তারা। একজন প্রধান বিচারপতিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সিনহাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও হত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যা সহ অনেক কিছুই আসলে শেখ হাসিনার আমলেই হয়েছে। সো আমি যদি শুরু করতে চাই, ভাই হাসান শাকিল ভাইয়ের কাছে যদি আমি একটু যেতে চাই, সেটা হচ্ছে ভাই আপনি একজন জাজ আছেন। আপনিও তো ছিলেন কিছুদিন আ এই বিচার ব্যবস্থায় ছিলেন। আপনি কি দেখেছেন? আপনার কাছে মতামতটা কি? যে আপনার একজন জাজ হিসেবে, আপনার একজন বিচারক হিসেবে আপনার মতামতটা কি? বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন ছিল শেখ হাসিনার আমলে? এমনকি আপনারা কি চাচ্ছেন যে কেমন হওয়া উচিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা অথবা কি পথে ধাবিত হতে পারে? আপনার কি মতামত সেটা যদি একটু জানান আমাকে। আচ্ছা। প্রথমত আমি শাকিলকে ধন্যবাদ দিতে চাই। কারণ হচ্ছে এই ধরনের এপিসোড, পডকাস্ট, ওয়েবিনার এই জিনিসগুলো আমাদের এখন বর্তমান সময়ের জন্য খুব বেশি প্রয়োজনীয়। কেননা রাষ্ট্রকে যদি আমরা চিন্তা করি, তার একটা বৃক্ষের মতো যদি চিন্তা করি, বটবৃক্ষের, সেই বটবৃক্ষের উপরের যত শাখা-প্রশাখা তার একপাশে যদি হয় রাজনীতি, অপর পাশে হচ্ছে সংস্কৃতি। আর সেই সংস্কৃতির যে কম্পাউন্ড, এগুলোই হচ্ছে আমাদের বিপ্লবের আমাদের যে মালা, এগুলোই আমাদেরকে গাঁথতে হবে। সো এই পডকাস্টের মাধ্যমে আজকের যেই কয়জন মানুষ অন্তত এই বিষয়গুলো শুনছে, তাদের মনে এই বিপ্লবের যে চেতনা, এই চেতনাটা কিন্তু স্প্রেড আউট হবে। এই বিপ্লবটাকে গ্লোরিফাই করার কাজটাই আমাদেরকে করতে হবে। জি, ওকে? অবশ্যই ভাই। এখন যে প্রশ্নটা করা হয়েছে আমাকে, সেটা আসলে একটা রিজাইন ছিল। এটা আমাদেরকে হুম, স্বীকার করতে হবে। একটা গভর্নমেন্ট একটা পার্টিকুলার ভোটের রাজনীতি থেকে দূরে এসে যখন হচ্ছে আপনার পেশি শক্তির মাধ্যমে যখন আপনার একটা রেজিম তৈরি করে, সেই রেজিমের মধ্যে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। আপনি যদি প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, আপনি প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। অবশ্যই এইটা ভাই। আমাকে অ্যাডমিট করতেই হবে। এটা আসলে অ্যাডমিট করার সাথে সুযোগ নাই। কারণ অবশ্যই, অবশ্যই। সর্বস্তরে দলীয়করণ করা হয়েছে। আপনার দুর্নীতিবাজদেরকে আপনার প্রমোট করা হয়েছে এবং দেশকে একটা অরাজক সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে থেকে ফিরে আসাটা আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং আমরা বলতে পারি যে এই প্রজন্ম আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ বা সুযোগটা তৈরি করে গেছে, যেই বাংলাদেশ থেকে নতুন আরেকটি বাংলাদেশ, যেটাকে আমরা বাংলাদেশ 2.0 পয়েন্ট বলছি, ও। দা সেকেন্ড বার্থ বলছি আমরা যেটাকে, সেই বার্থটাকে ধারণ করে, এই বিপ্লবটাকে ধারণ করে সেটা আগামীর বাংলাদেশে সঞ্চালিত করে দেয়া, যেখানে আমরা এমন বিচার ব্যবস্থা চাইবো যেই বিচার ব্যবস্থাটা এই রেজিমের যে দৃশ্যপটে যে বিচার ব্যবস্থাটা ছিল এর সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী হবে, যেই বিচার ব্যবস্থার মধ্যে সাধারণ মানুষের মুক্তি আসবে এবং কোনো মানুষ রাজনৈতিক হত্যা, গুম এর ষড়যন্ত্র হয়ে যাতে একটা মানুষও আপনার কখনো বিচার বিভাগ কর্তৃক সে যদি তার অধিকারটা না পেয়ে থাকে, তাহলে সেই বিপ্লবটা ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখন এমন একটা সংস্কৃতি তৈরি করতে হবে এই প্রজন্মের হাতে, যেই প্রজন্মের হাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মানবিক মর্যাদা সহকারে বাঁচতে পারবে
আমি অন্তত রাতে ঘুমালে আমার চিন্তা করতে হবে না আমাকে কেউ আয়না ঘরে পাঠিয়ে দিবে, অবশ্যই ভাই, স্বাধীন অবশ্যই বিচার আয়নাঘর একটা ব্যবস্থা করতে ভয়ঙ্কর হবে। ব্যবস্থা ছিল। সেইটাই, সেই রকম জি রাষ্ট্র ব্যবস্থায় আমরা এই রকম বিচার ব্যবস্থা বিপ্লব উত্তর সময়ে দেখতে চাই। জি, অবশ্যই। ভাই আসলে আমি বোধহয় আমার মনে হয় সাইমন ভাইও এটার সাথে একত্রতা প্রকাশ করবেন আমার কাছে মনে হয়। আমি সাইমন ভাই যদি আপনি আমি কিছু এড করতে চান। আমি প্রথমত হচ্ছে শাকিলকে একটু ধন্যবাদ জানাতে চাই। এই সময়ে এরকম একটা জনপ্রিয় পডকাস্ট তৈরি করে আমাদেরকে এই ধরনের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য আমি শাকিলকে ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে আমি শাকিল যে কথাগুলো বলেছে এগুলোর সাথে আমি একমত। আমরা নিজেরাই দেখেছি যে বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যে একদম তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সব জায়গায় একদম দলীয়করণ থেকে শুরু করে নেপোটিজম সব জায়গায় কিন্তু কি একদম ছেয়ে গেছে। এখান থেকে মূলত আমাদের সংস্কারটা করতে হবে। তো এখন একটা বিষয় হচ্ছে এখন শাকিলকে যে প্রশ্নটি করেছো সেটা হচ্ছে বিচার বিভাগ নিয়ে। ঠিক আছে? তো বিচার বিভাগ সংস্কার কিন্তু এখানে একটাখানি বিষয় নয়। এখানে বিচার বিভাগ সংস্কারটা আসলে কে করবে? কোন অথরিটি? এখন বর্তমানে যেই সরকারটা বর্তমানে এক্সিস্ট আছে সেটা হচ্ছে এট ইন্টিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। যেটাকে আমরা অনেক সময় ভাসমান সরকারও বলে থাকি। এখন এই ভাসমান সরকার কি, কি কাজ করতে পারবে, কি, কি কাজ করতে পারবে না, এই জিনিসগুলো আগে আমাদেরকে ক্লারিফাই করতে হবে। আমরা শুধুমাত্র একটা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিলে হবে না যে এই সংস্কার করতে হবে এতদিনের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে যে জিনিসটা আমরা ১৬ বছর ধরে পারি নাই, ১৫ বছর ধরে আমরা এই বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কত সময়ের মধ্যে সেটা পারবে সেটা হচ্ছে এখন বিবেচ্য বিষয় জি ভাই, আমাদের কাছে। হ্যাঁ, জি ভাই। তো এখন এখন আমি যদি বলি বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব মানে খুব স্লো গতিতে, স্লো মোশনে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। মানে জি, তাদের মধ্যে আমরা যেটা একটা আশঙ্কা, যেটা একটা আকাঙ্ক্ষা আমরা করেছিলাম যে জি, জি। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তাদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসবে। কিন্তু হ্যাঁ, আমাদের আশা দেখতে পাচ্ছি আকাঙ্ক্ষা না ভাই। অনুযায়ী তারা কাজ করতে আমরা দেখতে পাচ্ছি না এটা। দেখতে পাচ্ছি না। প্রথমত না, বুঝছেন? আমি তাদের আমি মধ্যে বাস্তব। একটু ভাইয়ের সাথে একটু ডিসএগ্রি করবো। আমি আসলে ও খুব না ভাই, বলেন, বলেন, আশাবাদী মানুষ। অসুবিধা নেই। আমি একটু জি, আশাবাদী মানুষ, কেননা হ্যাঁ, হ্যাঁ, আমরা বিগত আমাদের মুক্তিযুদ্ধের পরে আমি যদি হ্যাঁ, মোটা দাগে বলি, মুক্তিযুদ্ধের পরে আমাদের ৪টা বার সুযোগ এসেছে এভাবে দেশ রূপান্তরের। একটা জি হচ্ছে ভাই। ১৯৭২ সাল, তার জি, পরবর্তীতে আমরা ১৯৯১ সালে যখন আমরা আপনার এই মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আবার পুনরায় ফিরে আসলাম, তখন একবার হয়েছে। তৃতীয়ত হয়েছে ২০০৬ সালে, ঠিক ১/১১ পূর্ব মুহূর্তে, এবং বুমুতে। চতুর্থত ২০২৪ সালে। কিন্তু আমি ২০২৪ সালকে যদি আমি ১/১১ প্রেক্ষাপটের সাথে মিলাই, জি আপনার ভাই। এখানে যে বিপ্লবের যে সূত্র মালাগুলো সবগুলো হুম, একসাথে গেঁথে গেছে। এই জি। আচ্ছা, আন্দোলনটাকে এত বড় পরিসরে আসলে বলার মানে এখানে এই আন্দোলনটাকে কেউ যদি সিঙ্গুলার আউট করে যে কেউ মাস্টার মাইন্ড, এটা বলার মাইন্ড সুযোগ মাস্টারমাইন্ড নেই নাই, এখানে। নাই। এবং এই না, যে না। ছাত্র জনতার যে উত্থান, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবটাকে আপনার কোনো একক মস্তিষ্কের না। আমরা কিন্তু দেখেছি হচ্ছে আমরা কিভাবে হচ্ছে রেমিটেন্স বয়কট চলেছে। সো এই জি। রেমিটেন্স বয়কট, তারপর হচ্ছে আমি যদি চিন্তা করি হচ্ছে এখানে এখানে একটা যাত্রাবাড়িতে বিষয় আমি একটু এড যাত্রাবাড়িতে করি যে শাকিলের সাথে। একটা বিষয় হ্যাঁ। এড করি সেটা হচ্ছে একচ্ছত্রভাবে আবার ছাত্র জনতাকে দিলেও কিন্তু আমি এগ্রি হব না। কারণ একটা বিষয় আমি বলি, ঠিক। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে বিগত ১৫ বছর ধরে এই যে বিএনপি জামাত অনেক আন্দোলন করেও এই আওয়ামী লীগ সরকারের ভিত এতটুকু নড়তে পারে নাই। কিন্তু আজকে এই পর্যায়ে এসে আমাদের ছাত্র জনতা কিভাবে মানে এই একটা সরকারকে একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানে পতন ঘটিয়েছে। এটার রিজনটা জি। কি? কারণ বিষয়টা হচ্ছে এখানে ১৫ বছর ধরে বিএনপি যেই আন্দোলনটা করে গেছে, বিএনপি কিন্তু জনতাকে আকৃষ্ট করতে পারে নাই। হুম। জামাত কিন্তু জনতাকে আকৃষ্ট করে নাই। এটাকে আকৃষ্ট করতে পারেন না। ২০০১ থেকে ইয়েস ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যবর্তী সময়ে তারা যে তাণ্ডব চালিয়েছে, আমি জানি না হুম। এখানে আসলে কোন ধর্মাবলম্বী আমাদেরকে কোন মতাদর্শী বা কোন ফিলোসফি আমাদেরকে দেখছে। আই ডোন্ট নেয়া হবে। কেয়ার, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি কথাটাই বলছি। আমি সত্য না ভাই, কথাটাই এটা ঠিক বলছি। আছে। এখানে হুম, এখানে একটা বিষয় হচ্ছে তারা জনতাকে আকৃষ্ট করতে পারে নাই। হুম, কিন্তু আজকে এই পর্যায়ে এসে এসে শ্রীলঙ্কার পথ ধরে বাংলাদেশের ছাত্র জনতা যে কোটা আন্দোলনকে ঘিরে, এটি কিন্তু কোটা আন্দোলন না। এটা কোটা হুম। আন্দোলনকে কেন আসছে? এটা হচ্ছে একটা বেকারত্বের অভিশাপ থেকে। তা এখানে অবশ্যই। প্রথমত হচ্ছে আমাদের ঘাড়ে যে জিনিসটা ভার করছে সেটা হচ্ছে বেকারত্ব।
এই বেকারত্ব থেকে কোটার জিনিসটা আসছে। যদি দেশে বেকারত্ব না থাকতো কোটা নিয়ে কথা হতো না। হতো না ভাই। সরকার না ভাই, যেভাবে আপনি ইচ্ছা আপনার সাথে একমত। একটা প্রণয়ন ভাই করতে আমিও পারতো। আপনার তো সাথে এখন একমত। একটা বিষয় এখানে আমি একটু বলি জি বলি ভাই, এখন জি ভাই। যেটা হচ্ছে ছাত্র জনতা এসে আজকে এভাবে এস্টাবলিশড একটা মানে এটাকে বলা হচ্ছে ফেসিবাদী সরকার, একদম বলতে গেলে কি কুক্ষিগত করে রাখছে। সবাই স্ট্রং, হুম, ওরা কখনো হুম, ক্ষমতা ছাড়বে না। আমরা হুম, সেটা দেখেছি। ঠিক আছে? ওদের হুম, কথাবার্তা, ওদের যে বিহেভিয়ার সবকিছুতে আমরা দেখেছি। ওরা মনে হয়েছে যেন আরো ৪০-৫০ বছর একটানা ক্ষমতাটা ভোগ করবে। কিন্তু এই মুহূর্তে এসে ছাত্র জনতা মাঠে নেমে গেছে। কিন্তু ছাত্র জনতা ওই জনতাকে, সাধারণ জনগণকে কাছে টেনতে পেরেছে। খুব হুম, কাছে টানতে পেরেছে। সত্য, সেটা সত্য, হুম। সত্য, বিএনপি জামাত পারে সত্য। নাই। যার না, না কারণে ভাই। এখানে আমার তাদের যেটা সবচেয়ে আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ, সহজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে ওই সরকারকে উৎখাত করতে তারা সহযোগিতা মানুষের কাছ থেকে পেয়েছে। আমার কথা হচ্ছে সত্য। এটাই। না ভাই, শাকিল ভাই যা বলছিলেন একটু শেষ করেন। আমি এখানে হচ্ছে যে বাংলাদেশের আগামীর প্রেক্ষাপটটা রচিত হবে অল ইনক্লুসিভ, অর্থাৎ ইনক্লুসিভ। এখানে এখানে হচ্ছে ইনক্লুড আপনার রাইট। কোনো বিভাজন থাকবে না। জি, কে কোন দল মতাদর্শ করেছে সেটার বিভাজন থাকবে না। কারণ আজকে আমি যদি কোনো দলকে বিভাজন করি বা বিভাজিত করি, তাহলে তার মনের মধ্যে যে ক্ষোভ পুষে আছে সেটা কিন্তু বাঙালির মানে রক্তবাহিকায় প্রবাহিত হবে। এই জি, জন্য একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ায়, যেটা আমরা সাউথ আফ্রিকাতে দেখতে পাই, এই জি ভাই। প্রক্রিয়ায় সমাজটাকে নতুন করে বিনির্মাণ করতে হবে। এখানে সর্বদলীয় সর্বদলীয় ছাত্র জনতার সমন্বয়ে একটা দল গঠন করতে হবে, যেই দলটার মূল কাজ হবে বাঙালি জাতি রাষ্ট্রকে একটি আধুনিক, প্রকৃত উন্নত বাংলাদেশ, যা আমরা দেখতে পাই লিকুয়ানিও করেছেন, সেই রকম একটি রাষ্ট্র আমরা দেখতে পাই। এবং আমি বিশ্বাস করি যদি বাংলাদেশ এইভাবে আগামী 5 বছর যায়, বাংলাদেশ ডেফিনেটলি সাউথ কোরিয়া হবে। জি ভাই, অবশ্যই ভাই। আমি একটা জিনিস বলি, আপনাদের দুইজনের কথাটা আমি একটু যদি সাম আপ করি, হালকা একটু সাম আপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে কি ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আপনারা দুইজন আমার সাথে একমত হবেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কখনোই রাজনৈতিক দল না। বাংলাদেশের কোনো সমস্যা কোনোদিনও রাজনৈতিক মতবাদ না। আমাদের এখানকার সবারই একটা রাজনৈতিক মতাদর্শ আছে। আপনার শাকিল ভাইয়ের আছে, সাইমন ভাইয়ের আছে, আমারও আছে, রাইট? আমাদের সবার একটা রাজনৈতিক রাইট। মতাদর্শ আছে। আমরা একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আমরা কেউ একদম রাজনীতি ছাড়া এখানে যদি কেউ বলে যে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বিশ্বাস করি না, সে আসলে বেসিক্যালি মূলত আমার মনে হয় এটা মানব একেবারে সমাজের ফলস কাতারে পড়ে না। সে স্টেটমেন্ট। না মানব সমাজ থেকে আলাদা। কিন্তু ভাই আমার কাছে একটা জিনিস লাগে, আলাদা। সিস্টেম, ইয়েস। সিস্টেম জিনিসটা যেটা আছে বাংলাদেশে কখনো সিস্টেম ছিল না। বাংলাদেশে একটা প্রসেস ছিল না। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে এখন যে জিনিসটা বা আপনাকে এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা, বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা সব দেশে আছে। জুডিশিয়াল সার্ভিস কমিশন, জুডিশিয়াল যাই বলুন এটা সব দেশেই আছে। কিন্তু সিস্টেমটা, প্রসেসটা আমি ইউএসএ থেকে বলছি। ধরেন আমি এখন একটা টাউন কাউন্সিলের কাজ করব। টাউন কাউন্সিলের কাজ করলে আমি কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক দেখব কিন্তু। এখানে আমাদের দেশে যে জিনিসটা আছে যে রাইট। আওয়ামী লীগ, বিএনপি দেখে কাজ দেওয়া। এখানেও কিন্তু ডেমোক্রেটিক এবং রিপাবলিককে দেখেই কাজ দেওয়া হয়। কিন্তু এতে কি হয় জানেন? যদি ডেমোক্রেট হয়, সিনেটর হয়, তাহলে ডেমোক্রেটরা কাজ পায়। যদি আপনার রিপাবলিক সিনেটর হয়, তাহলে রিপাবলিক লোকেরা কাজ পায়। এতে লাভ হয় যে নিজের পরিচিত মানুষ এবং কি হচ্ছে গিয়ে এর মাধ্যমে হচ্ছে গিয়ে ভালো কাজ করার একটা সুযোগ আছে। বাংলাদেশে আসলে প্রসেসটা চেঞ্জ আনতে হবে ভাই। আমার কাছে যা লাগে আরকি এখন পর্যন্ত। আরেকটা জিনিস ভাই বলতে হ্যাঁ, চাই, আমি এখন আমি আরেকটা তোমার জিনিস সাথে একদম একটা খুব বিষয় এড করি, যুক্ত জি করি। ভাই, আমি তোমার সাথে একটা বিষয় যুক্ত করি। তুমি যেহেতু সিস্টেমের পরিবর্তনের কথা বলেছো, সেক্ষেত্রে জি যেটা ভাই। বলবো আমি আজকে একটা এই যে আমাদের ডক্টর এটা কে? এই নামটা তো ভুলে গেলাম। উনার একটা আমি কলাম পড়েছি। উনি যেটা বলেছেন কি জানেন? কি জানো? সেটা হচ্ছে সিস্টেমের পরিবর্তন যদি করতে চাও, তোমাকে ফর দ্যা ফার্স্ট টাইম হাত দিতে হবে কনস্টিটিউশনে, হ্যাঁ। সংবিধানে। হুম, হুম। সংবিধানে হাত দিতে হবে কেন? এই পুরো সংবিধানটাকে আওয়ামী লীগ এককেন্দ্রিক করে ফেলেছে। ক্ষমতার কুক্ষিগত করে ফেলেছে। আমি যদি এক কথায় বলি এটাকে পুরো সংবিধানকে মিসক্যারেজ করে ফেলছে। হুম, অবশ্যই। পুরো সংবিধান। এই সংবিধানে হাত দিতে হবে আগে। এবং সংবিধানে জি ভাই। হাত আমি দিয়ে যদি একটা সংবিধানের তিক্ত মধ্যে যে সত্যি কথা ক্ষমতাটা বলি, আছে, যে পাওয়ারটা আছে, হুম, সে পাওয়ারটাকে ডিসপার্স করতে হবে। জি ভাই। আমরা বিকেন্দ্রীকরণ যদি করতে হবে। ঠিক আমরা আছে? যদি একটা তিক্ত সত্যি কথা বলি, আমাদের হ্যাঁ, যে হ্যাঁ, সংবিধান যে প্রণয়ন হয়েছে যে গণপরিষদে, সেই হুম, গণপরিষদ হ্যাঁ, গঠন করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে। জি ভাই। সেটা হুম, 1970 লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে করা হয়েছে। সেখানে আমরা কাকে রাইট। দেখতে পাই? ইয়াহিয়া খানকে দেখতে পাই। তাহলে সেই গণপরিষদের যারা সদস্য, তাদেরকে স্বাধীন বাংলাদেশে এসে আপনার যখন তারাই রাষ্ট্র আহ, পরিচালনায় এসে, তখন তারা যখন দায়িত্ব পান। আপনার হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে এবং গণপরিষদ করে, এবং সেই গণপরিষদের যে
আইনটা করা হয়েছে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্ডার 1972, পিও প্রেসিডেন্ট অর্ডার 22 অফ 1972, এরপরে যে আইনটা করা হয়েছে ওই আইনটা নিয়ে আমরা কখনো জানাশোনা নাই, এই আইনটা নিয়ে আমরা চর্চা করি না। সেই আইনটা হচ্ছে দ্য ডিসমিসাল অফ দ্য মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1972, যেটা ঠিক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের একদিন পরে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে কেউ যদি দল থেকে বহিষ্কৃত হয় বা দল থেকে পদত্যাগ করে তাহলে গণপরিষদে তার সদস্যপদ হারাবে। যেটা আমরা স্বাধীন বাংলাদেশে আর্টিকেল 70-তে দেখতে পাই, সংবিধানের ক্ষেত্রে যেটা সংসদ তার আইন প্রণয়ন করতে পারে না আর্টিকেল 70-র বাধায়, সেই জায়গায় গণপরিষদ তৈরি করার প্রথম দিন পেরোতেই দ্বিতীয় দিনে গণপরিষদের গলা চিপে দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা দেখি, আমরা একদম স্পষ্ট, এটা আমরা যদি গণপরিষদ বিতর্ক দেখি 1972 সালের, আমরা স্পষ্ট দেখতে পাই যে পুরো গণপরিষদের যে পরবর্তীতে যে 403 জন সদস্য, এই 3 জন সদস্যের বক্তব্য কমপক্ষে সবার বক্তব্য হিসাবে 6 জনের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। 6 জনের মধ্যে 3 জন হচ্ছে সহ অবস্থান, আর বাকি 2 জন হচ্ছে আপনার হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, এম.এন. লারমা ছিলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন। তাহলে দেখি সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু আপনার ন্যাপ মুজাফফরের সদস্য ছিল, আর মানবেন্দ্র নারায়ণ লারমা কিন্তু আসছেন স্বতন্ত্র থেকে। এবং সংবিধান প্রণয়নের সময় আপনার যদি গণপরিষদকে আমরা একটু খেয়াল করি, এই মানবেন্দ্র নারায়ণ লারমা, এম.এন. লারমা যাকে বলছি, ওনার যে প্রস্তাবগুলো যতগুলো নাকচ হয়েছে, সেই প্রস্তাবগুলো যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, উনি আর কিছু দিতে না পারুক, বাংলাদেশকে একটি সুন্দর উন্নত শিক্ষা ব্যবস্থা দিতে পারতেন। কেননা এই গণপরিষদের মধ্যে উনি অনুচ্ছেদ 17-তে বলতেছে যোগ্যতা এবং প্রতিভার বিকাশের উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন। তাহলে আপনি সবাইকে একটা ইউনিফর্ম না করে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী এবং প্রত্যেকে তার প্রতিভার স্বাক্ষর রাখে এমন শিক্ষা ব্যবস্থা যদি আমরা প্রণয়নের হাত যেতাম, আমরা ডেফিনেটলি বাংলাদেশ আজকে 53 বছর পরে ভিন্ন রকম শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত হতে পারত। এই গণপরিষদকে আমরা শুরু থেকেই আমরা এইভাবে সাপ্রেস করে আসছি, এবং এই গণপরিষদের সাপ্রেসের ফলাফল, এবং আমরা যদি বলি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের পরবর্তীতে আমরা তৎকালীন সময়ে কিন্তু আমরা যদি সর্বহারার পার্টির রাজনীতি দেখি বা জাসদের উত্থান পতন দেখি, বা আমরা ছাত্রলীগের মধ্যে যদি রব গ্রুপের উত্থান দেখি, এদের কিন্তু সবার, ইভেন আমরা যদি বলি চীনপন্থী যিনি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি কিন্তু বলেছেন সর্বদলের অংশগ্রহণে একটা আপনার তৈরি করা একটা সিস্টেমে ভাই আমরা সেটা করি নাই, আওয়ামী লীগ সেটা করে নাই, যার ফলশ্রুতিতে এই সংবিধান তখনও আপনার যে ভ্যালিডিটি, যেটা আমাদের উইল, যেটা আমরা অ্যাকচুয়ালি বলি যে আমাদের অভিপ্রায়ের ইচ্ছা, এই অভিপ্রায়ের ইচ্ছা কখনো সংবিধান হতে পারেনি, যার কারণে এই আজকে 2024 সালে এসে সংবিধান যখন বলবৎ ছিল তখন এই গণহত্যা চলেছে, এবং এই গণহত্যাকে ভ্যালিডেশন দিয়ে দেওয়া হয়েছে আপনার এই সংবিধানের মধ্যে থেকেই। তাহলে এই সংবিধান থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে এসে নতুন সংবিধান বা নতুন গঠনতন্ত্র, আমি সংবিধানটা আইনের শব্দে আইনের পারিভাষিক হয়ে যায়, এজন্য আমি সংবিধানকে গঠনতন্ত্রে বলতে রাজি, এবং গঠনতন্ত্রই বলা উচিত। গঠনতন্ত্র বা শাসনতন্ত্র আমরা কেমন চাই, কেমন রাষ্ট্র চাই, হ্যাঁ এখানে আপনি যা বলছিলেন, হ্যাঁ যেটা আমাদের শাসনতন্ত্রের মধ্যে পরিবর্তনের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা বিলুপ্ত করে ফেলছে সেটাকে আবার পুনরায় কি করা, পুনরায় এটা যদি হয়, আমি মনে করি সংবিধানের যে একটা শূন্যতা, আমি যে বলছিলাম সংবিধানের যে মিসপ্যারেজ, এটা কি করা হবে, ওভারল্যাপ করা হবে। এবং আমি তো দুঃখের সাথে বলি যে প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ছায়ের ওপর নতুন করে স্থাপনা তৈরি করতে হবে, এটা এই প্রজন্মকেই করতে হবে। এবং আমরা যারা আছি, আমরা যে যার অবস্থান থেকে আছি, আমরা আমাদের তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে চাই। আমাদেরটা যেহেতু অন্তর্বর্তীকালীন পডকাস্ট, আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটু বেশি
সরব থাকি, আমরা মনে না করি না এটা না ভালো অবশ্যই হবে অবশ্যই ভাই। এই ক্ষেত্রে। না ভাই হ্যাঁ, এখন এটাই বিষয়টা এটাই হচ্ছে এই হ্যাঁ বলেন। বর্তমান যে সিস্টেম পরিবর্তনের কথা আমরা বলতে চাচ্ছি, হুম তো এখানের মধ্যে এই অন্তর্বর্তী সরকারের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনটা সঠিক উপায়ে করতে পারবে কিনা। কিনা এখন তাদের সামনে দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে কি নির্বাচন, আর একটা হচ্ছে সংস্কার। একটা সংস্কার। নির্বাচন আর একটা সংস্কার। হ্যাঁ, এখন দুটোর সাথে একটা কিন্তু একটার আরেকটার সাথে কিন্তু জড়িত। যেমন জি ভাই। কিছু রাজনৈতিক দল চাচ্ছে কি তারা খুব তাড়াতাড়ি দ্রুত কাজ শেষ করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয় এবং বুঝে যাওয়ার নির্বাচনটা এটার জন্য হয়ে গেলে লাফালাফি তারা করতেছে। হ্যাঁ ক্ষমতায় চলে আসুক। আবার লাফালাফি কিছু প্রচুর দল লাফালাফি চলতেছে। হ্যাঁ, প্রচুর লাফালাফি চলতেছে। আর কিছু দল চাচ্ছে যে একটু সময় নিয়ে তারা একটু জিনিসটা গুছাক এবং বাংলাদেশকে গোছাক। বর্তমানে আমরা যেটাকে বলি প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা হোল করে দিছে। বড়, বড় গর্ত। এখানে আর কিছু জি নাই। জি। আমরা না না ভাই আমরা হয়তো দেখতে পাচ্ছি না যারা বর্তমানে ক্ষমতায় বসেছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন। দেখতে বড়, বড় পাচ্ছেন। গর্ত কিন্তু রেডি হয়ে আছে ওখানে কিন্তু। জি জি। এজন্যই আমাদের ডক্টর ইউনূস স্যার কিন্তু একটা কথা বলেছিলেন। এটা আমি যেটা শেয়ার দিয়েছিলাম যে প্রত্যেকটা হুম প্রতিষ্ঠানে সব লড়ার অবস্থা। লটার ফটার উনি অবস্থা। কিন্তু মানুষ না। চিটাঙ্গা ভাষা। ভাষণ বলাতে জি ভাই। শ্রীলঙ্কা ভাষা। যেটা সবকিছু লটর-বটর অবস্থা। এখন কথা হচ্ছে এই যে নির্বাচন এবং সংস্কার, আপনি কোনটা করবেন আগে? কি সংস্কার করবেন নাকি নির্বাচন করবেন? তবে এখানে একটা জি ভাই। বিষয় আমি যদি বলি সায়ন ভাই, আমাদের হ্যাঁ, কিন্তু বলেন। নির্বাচনের আগে সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়, একদম মৌলিক যে বিষয়, সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন। উন্নয়ন। এখন সংবিধান এই প্রণয়ন। সংবিধান সংবিধান প্রণয়নে, আমাদের প্রণয়ন করতে সরকারই তো ভাই অবৈধ। গণতান্ত্রিক কি? সংবিধান মতো হ্যাঁ, আমাদের সরকারই অবৈধ ভাই। আমাদের আসল সংবিধান সরকারটাই এবং বর্তমানে সংবিধানকে বর্তমানে আপনার আমাদের ভ্যালিডেশনটা কোত্থেকে আসবে, এটা সবচেয়ে বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল কাজ। সরকারটাই অবৈধ। সরকারই তো কনস্টিটিউশনালি অবৈধ আমাদের ভাই শাকিব ভাই সরকারটাই কি অবৈধ। বলেন? সরকারই তো অবৈধ আমাকে ভাই। এটা না, আমাদের ক্লিয়ার সবার করে ফাঁসি হবে রাখতে ভাই। হবে। ভাই আমি হ্যাঁ, একটু বলি আপনি সাতের আমাদের দুইয়ে সবাইকে অবৈধ করতে হবে। আমাদের সবার ফাঁসি হবে। এই হ্যাঁ, আপনার এই সংবিধান থেকেই শপথ গ্রহণ পূর্বক কিন্তু আপনার রাষ্ট্র ক্ষমতায় এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। জি তাহলে ভাই। আমাদের এখন বর্তমানে আমরা যা চাচ্ছি, আমাদের যা ইচ্ছার প্রতিফলন হয়নি, সেই হ্যাঁ, প্রতিফলনকে আমরা এনে এমন একটি গঠনতন্ত্র দিতে চাই যা বাংলাদেশের আগামীর নতুন বাংলাদেশ 2.0 গড়তে সহায়ক হবে। অবশ্যই। সহায়ক হবে ভাই ইনশাআল্লাহ। একটা জিনিস আমি বলি, আপনার সাথে এটা আপনাদের একমত। দুইজনের আমি কথা আরেকটা আপনার জিনিস সাথে বলি এটা ভাই, একমত। সবচেয়ে বড় জিনিস আমার কাছে, সায়ন ভাই আমার কাছে লাগে এটা নিয়ে জি বলুন। আমার খুবই জানার ইচ্ছা। তো আমি হ্যাঁ, কিছুদিন আগে হচ্ছে গিয়ে ম্যাম আপনার ইয়ে আমাদের বোস্টনে যারা হচ্ছেন গিয়ে বাংলাদেশি যারা যারা বুদ্ধিজীবী আছেন ওদেরকে এদের একটা ফোরাম আছে, আমি ওখানে একটা গিয়েছিলাম, আমরা পলিসি ডায়ালগ ফোরাম নিয়ে একটা, এটা কিছুদিনের মধ্যে আমি ইনশাল্লাহ দেখবেন, আপনারা নিজেরা দেখবেন, দোয়া করুন আমার জন্য, এটা কিছুদিন পরে ইনশাআল্লাহ, আমি লঞ্চ করব ইনশাআল্লাহ। পলিসি ডায়ালগ ফোরাম। আচ্ছা। তো ওখানে কথা বলছিলাম, ওখানে কথা বলতে বলতে একটা কথা এসেছে ভাই, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে কেউ কথা বলে না। বিচার ব্যবস্থা বলেন, আচ্ছা, অনেক কিছু বলেন, আমাদের এখন অনেক কিছু চলতেছে, মানুষ ডিম কোন মারতেছে, বিষয়টা? মানুষ এই আমরা করতেছে একটু ওই শুনতে করতেছে, চাচ্ছি। একে আমরা একটু ধরতেছে শুনতে ওকে চাচ্ছি। ধরতেছে, হ্যাঁ, অনেক কিছু চলতেছে। কিন্তু ভাই সবচেয়ে বড় জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, যেটা লেফট আউট হয়ে গেছে, আপনারা দুজনেই আমার সাথে স্বীকার করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি চিন্তা করেন শেখ হাসিনার আমলেও, এই যে খুনি শেখ হাসিনার আমলেও একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আইও আসার জন্য হোক, যার যার যেটার জন্যই হোক, যে একটা জুডিশিয়াল কমিশন গঠন করে যারা হচ্ছে কি হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিচারের আওতাধীন করা একটা জিনিস হয়েছিল, আইওয়াস ধরেন আইওয়াস। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আইওয়াস। আজকে হ্যাঁ, হ্যাঁ আইওয়াস ধরেন এটা আইওয়াস, কিন্তু আজকে এক হুম, মাসের উপরে হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের দুজনকে জিজ্ঞেস করতেছি, আমি প্রথমে শাকিল ভাইয়ের কাছে যাবো, এরপরে সামিন ভাই বলবেন, দুইজন এক মিনিট করে বলবেন যে এটার এই যে আমাদের শহীদরা হলেন, এত মানুষ শহীদ হলেন, এই নিয়ে বর্তমান সরকারের কি কোনো ধরনের কি কোনো এক্সিকিউটিভ কোনো অর্ডার আছে যে আমরা একটা বিচার ব্যবস্থার জন্য একটা কি করবো? এত এত পুলিশ ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে কি হাতের মধ্যে রক্ত লেগে আছে ওদের, এত এত নেতা খুব ঘুরে বেড়াচ্ছে হাতের মধ্যে রক্ত লেগে আছে, তাদের জন্য কি কোনো ধরনের আপনার কাছে মনে হচ্ছে কোনো কিছু হচ্ছে, কোনো বডি ক্রিয়েট হচ্ছে, বা এটা শাকিলের আনসার ইয়ে দেওয়ার কোথায়? আগে আমি এই আমি এই যুক্ত করি বিষয়টা এই শাকিলের বিষয়টা আনসার কিন্তু দেওয়ার আগে, আমরা কারণ আমি আমরা কিন্তু ফার্স্টে মাননীয় বলেছিলাম উপদেষ্টার যে বক্তব্যই অন্তর্বর্তীকালীন পেয়েছি। সরকারের কি আমরা কি কিন্তু দুর্বলতা মাননীয় আছে। ভাই উপদেষ্টা একজন করে আমাদেরকে বলি, একজন জানিয়ে, করে বলি ভাই, একজন করে বলি। হ্যাঁ, ইয়ে ভাই মাননীয় সাইমন ভাই শুরু করেন, সাইমন ভাই বলেন, হ্যাঁ, সাইমন ভাই বলেন। আমি আমি শাকিলের আনসার দেওয়ার আগে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে আমি আমাদের এই যে শোটা শুরু হওয়ার আগেই কিন্তু আমি বলেছিলাম যে জি অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা দুর্বলতা আছে। তারা অবশ্যই আছে। কাজগুলো খুব দ্রুত, খুব বিচক্ষণতার সহিত করতে পারতেছে না। আমার মনে হচ্ছে তারা বিভিন্ন সংশয়ের মধ্যে যাচ্ছে, দ্বিধার জি মধ্যে যাচ্ছে। তাদের জি মধ্যে কোনো ভয় কাজ করছে। না হলে জি ভাই। তারা কোনো অ্যাকশনে যাচ্ছে না। যে আমাদের এই বিপ্লবের মধ্যে, গণঅভ্যুত্থানের মধ্যে এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো মানুষ মারা গেল। সেটার কোনো একটা ফ্যাসিবাদী সরকার পর্যন্ত কি করছে? একটা তদন্ত গঠন করেছিল, কমিশন করেছিল। করছে। তারা যেটা হুম আইওয়াস হোক গঠন করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন করছে। সরকারের কাজটা কি?
তারা তো এটা আরো দ্রুত করা উচিত। আমাদেরকে অবশ্যই। 1 মাসের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবেন। কত মানুষ কিভাবে জি, মারা গেল, কোন পুলিশ মার্ডার করেছে, অন্যায়ভাবে গুলি জি, চালিয়েছে, গুলি বর্ষণ করেছে। আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে একটা রিপোর্ট দেন। সেই 1 জি সপ্তাহের ভাই মধ্যে অবশ্যই। যদি রিপোর্ট চাই, সেটা কি দিতে আমি বাধ্য নয়? আমি 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 একটু অ্যাড জি ভাই করতে চাই। অবশ্যই। শাকিল ভাই আমি বলেন। আমি একটু অ্যাড করব, কারণ হচ্ছে আমাদের চাওয়া পাওয়া আসলে অনেকের অনেক কিছু, এবং জি ভাই, একটা স্টেট রান করতে আমাকে সবাইকেই রাখতে হয়। আর যখন হ্যাঁ, একটা পার্টিকুলার একটা গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টটা আপনার ইন্টারিম, জি, সেই ইন্টারিম গভর্নমেন্টের যে আপনার কাজ, সেই কাজটা আমরা আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ঋণ খেলাপিদের যে পরিমাণ এবং দেউলিয়ত্বের যে অবস্থা, সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টা নিচ্ছে, এটা অসম্ভব যৌক্তিক একটা সময়। এবং ওকে ভাই। আপনি চিন্তাই করতে পারবেন না যে আইএমএফ এর ঋণ থেকে শুরু করে আমরা প্রত্যেকটা, আমাদের ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, কোনো কিছু ঠিক নেই। এই নাই ভাই। পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা নিয়ে যে একটা চেষ্টা করছে, এই চেষ্টাটা আমার মনে হয় না অন্য কোনো রাজনৈতিক দল নিবে, এবং যদি সেটা নেয় তাহলে সেটা তার দূরদর্শিতার পরিচয় হবে না। কারণ জি ভাই, বাংলাদেশের যে প্রত্যেকটা অর্গানোগ্রাম, প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা কাস্টম, পলিটিক্যাল কাস্টম, সবকিছু এত বেশি অ্যাডভার্স এখন, এবং এই জায়গায় যদি একটা চেইন অফ কমান্ড না আসে, আনটিল এন্ড আনলেস আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। এই জন্যই জি ভাই। আমি আশাবাদী, এবং এই বিপ্লবী সরকারকে আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত সহায়তা করতে হবে এবং জনমত তৈরি করতে হবে। না ভাই অবশ্যই সেটা আমি বুঝছি ভাই। কিন্তু জাস্ট আমি আমার একটা জিনিস বললাম ভাই, এখন নরমাল আমার জিনিস। একটা প্রশ্ন হচ্ছে, বিপ্লবী বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার যেটা হচ্ছে কোয়েরি যা, বা আমার একটা যেটা পরামর্শ, সেটা হচ্ছে তারা কি কি সংস্কার করতে চাচ্ছে বা কি কি সংস্কার করবে বা কতদিন সময় লাগবে, একটা রূপরেখা দিক। রাইট, একটা রুট ম্যাপ রাইট, এটাই। আমাদের রাইট। এই এটাই ভাই। সময় এই সংস্কার করা উচিত, আমি এরকম কোনো জাস্ট কিছু আমরা পাচ্ছি না, আমরা আমি দেখতে জাস্ট পাচ্ছি না। কিছুক্ষণ আগে জি একজন ভাই, চিন্তক, ওনার যে রিফাত হাসান, ওনার হচ্ছে একটা আফটার ফ্যাসিস্ট পলিটিক্যাল ম্যানিফেস্টো, এই একটা জি ভাই, বিশাল লেখা একটা দেখতে পাইলাম। লেখাটা খুবই ভালো লিখেছেন উনি। যে উনি জি, বলতেছেন যে বর্তমানে ওনার যে ম্যানিফেস্টোটা, মানে কিভাবে রূপরেখাটা হবে, জি আমার ভাই, কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগেছে এই অর্থে, প্রথমত এই বিপ্লবী দলিলটা তৈরি করতে হবে, যেই দলিলটা আমাদেরকে লেজিটিমাইজ করে, জি ভাই অবশ্যই, অবশ্যই। এইটা তৈরি করতে হবে। তার অবশ্যই। পরবর্তীতে একটা এই অন্তর্বর্তীকালীন কমিটিকে অবশ্যই আপনার জাতীয় কমিটিতে নিয়ে আসতে হবে, এবং এই কমিটিকে চেক করার জন্য আপনার একটা সর্বদলীয় অভিভাবক কমিটি তৈরি থাকতে হবে, যারা এই বর্তমান উপদেষ্টা পরিষদের কমিটিকে নিয়মিত চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারেন, এবং এর জি ভাই, পরবর্তীতে সংবিধান প্রণয়নের মাধ্যমে সেই সর্বদলীয় অভিভাবক কাউন্সিল বিলুপ্ত হবে। এইটা জি ভাই। একটা হ্যাঁ, রূপরেখা হতে পারে। না ভাই এখন আমার কথা ঠিক আছে ভাই। আপনি যেটা বলছেন সম্পূর্ণ ঠিক আছে। আমি একটু বলি। ভাই আমি আপনারা শুনেন। আমার কথা হচ্ছে গিয়ে ভাই, আমরা যারা প্রবাসী বাংলাদেশী আছি, যারা আমরা বাইরে থাকি, একটা জিনিস বলেন। আমাদের জিনিসটা হচ্ছে গিয়ে এই আন্দোলনে যদি অনেক বড় একটা অবদান থাকে সেটা প্রবাসী বাংলাদেশীদের আছে। এটা আমি কিভাবে বলি আপনাদেরকে? ডেফিনেটলি, আমরা হচ্ছে ডেফিনেটলি। গিয়ে রেমিটেন্স অফ করেছি। আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিনেটরের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা যদি ওয়ার্ল্ড যে অর্গানাইজেশন গুলো আছে, হিউম্যান রাইট যে ওয়াচ গুলো আছে, ওয়াচ ডগ ডেফিনিটলি, আছে, তাদেরকে ডেফিনিটলি, রিচ করা ইচ ডেফিনিটলি এন্ড আপনি এভরিথিং ডিনাই আমরা করার করেছি। কোনো সুযোগ নেই। এটা আমরা জি ভাই দেখেছি। আমি একটা জিনিস আমরা বলি, দেখেছি কিন্তু একদিন দলিল। এই প্রবাসী বাংলাদেশের মধ্যেই এখন একটা হতাশা কাজ করছে যে, আমি আপনাকে নর্মাল জিনিস বলি ভাই, আমার কোনো কিছু দরকার নাই। যে এখন একটা জিনিস এক্সিকিউটিভ অর্ডার যে জিনিস নিয়ে ভাই, আমরা এখানে কিন্তু সরকারের সমালোচনা করা উচিত। আমরা কিন্তু 15-16 বছর সরকারের সমালোচনা করতে পারিনি। আমি হুম, সাইমন সাহেবের করতে সাথে পারিনি। 100% একমত। আমি আপনার সাথে একমত যে সময় দরকার। বাট সাইমন সাহেবের হ্যাঁ। সাথে একটা সমস্যা এখন ইয়ে এখন দরকার। আমি এবং একমত। এবং ভাই আমি শেষ আমার করি। এবং একটা ভাই বিষয় আমি শেষ করি। নিয়ে এবং বলার আছে। বর্তমান সাইমন ভাই। বর্তমান আমার একটা উপদেষ্টা বিষয় নিয়ে বলার পরিষদকে, আছে। আমি জি ভাই। শাকিল যেই লেখকের কথা বলেছেন, যেই ব্যক্তির কথা বলেছেন, ওনার সাথে আমিও একটু একমত। আমার একটা মানে ফিলোসফি আমি দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে, আমি জানি না ভালো লাগে কিনা, আমি চাচ্ছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রাজনৈতিক দলের বন্দোবস্ত করুক, যেটাকে আমরা হুম, এই সকল রাজনৈতিক দলকে ডেকে বসে তারা একটা ন্যাশনাল চার্টার রেডি করবে। হুম। ন্যাশনাল চার্টার, যে এবং চার্টারের এখানে মধ্যে সবার অংশগ্রহণ মূল থাকবে, নীতিগুলো থাকবে, সবার। সকল কিছু থাকবে, সবার। এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জি ভাই। হ্যাঁ, এই কাজটা কে করবে? অন্তর্বর্তীকালীন সরকার।
এখন তারা যে রাজনৈতিক বা ন্যাশনাল চার্টার করবে, এই চার্টারের মধ্যে যেই যে ডিমান্ড গুলা, যে যে এলিমেন্টস গুলো থাকবে, এগুলো এমন ভাবে হবে যেন পরবর্তী সরকার এসেও সেই চার্টারটা মানতে বাধ্য থাকে। বাধ্য থাকে অবশ্যই। অথবা এমন হতে পারে এই চার্টারের বিষয়টা পরবর্তী যে সরকার আসুক না কেন সেটা মেনে নিতে বাধ্য থাকবে। আমি জি চাচ্ছি ভাই। এটাই, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল আসুক না এবং অবশ্যই। অন্তর্বর্তী না ভাই আমার রাজনৈতিক দল আমি এবং আবার আমার আমার কাছে আমার কাছে একটু টপিকটা আমি একটু শেষ এই করি ভাই, একটু শুনেন। আমার একটু বলি। টপিকটা এটা জি খুবই বলুন ইম্পর্টেন্ট বলুন। টপিক। সেটা হচ্ছে হ্যাঁ, গিয়ে হ্যাঁ বলুন। ধরেন আপনারা দেখছেন, আপনারা নিজেরা ছিলেন, আপনারা দেশে ছিলেন, আমি বাইরে ছিলাম। আমরা কিংবা কেমন পরিস্থিতিতে কাটিয়েছি আমরা দেখেছি জিনিসটা। সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ আমার কথা হচ্ছে গিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বলেন, আমাদের অনেকগুলো ট্রাইব্যুনাল আছে, সামারি কোর্ট বলেন, অনেক কিছু আছে। আপনি যাই বলেন শাকিল ভাই, আমি একটু আপনার সাথে দ্বিমত করবো। আপনি জাজ হন, আপনি একজন সম্মানিত জাজ, বাট একটু দ্বিমত করবো ভাই। সেটা হচ্ছে গিয়ে সিস্টেম হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, সেটা আপনি আপনার মতো করে চালাতে পারবেন। এতদিন ধরে তারা চালিয়েছে, আমরা ভালো ভালো কাজে কেন চালাতে পারবো না আমাদের মতো করে সিস্টেম? ভালো কাজে জিনিসটা ভালো, যে এই শহীদদের হ্যাঁ তালিকা গঠন, নিহতদের একটা বিচার ব্যবস্থা করা, ওদের জন্য মামলা মামলা করা, এরপরে হচ্ছে এই জিনিসগুলো কেন হচ্ছে না? আমার আপনার কাছে কি মনে হয়, ওয়াই ইটস নট হ্যাপেনিং? এই এটা তো একটা প্রশ্নটা ইজি খুব জিনিস। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে জি এই প্রশ্নটা করতে আমি যদি একটু বলি যে এই তালিকাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। সময় লাগার কথা কারণ না, এটাই বলছি আমি। 1 মাস কেন লাগবে? প্রত্যেকটা হসপিটালে আমার ডায়েরি আছে, ডেথ নোট হ্যাঁ আছে। আমি হ্যাঁ ওখানে সাপে কাটা রোগী আর হচ্ছে যেই কেসগুলো হচ্ছে সুইসাইডাল সেগুলো বাদ দিলেই কিন্তু আমি শহীদদের তালিকা পাচ্ছি। জি এখন পাচ্ছি, এই হ্যাঁ রাইট রেজিস্টার গুলো চেক রাইট। করে কেন জাতীয় ডাটাবেস তৈরি করা হচ্ছে না বা আদতে হচ্ছে না হলেও তার প্রকাশ কেন হচ্ছে না? এটা হচ্ছে খুবই না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি কেননা ভাই। এই বিপ্লবকে যারা আমাদের হাতে বিপ্লব হিসাবে নিয়ে আসছে, তাদের জি আত্মত্যাগকে আমাদেরকে প্রথমে স্বীকৃতি দিতে হবে। আজকে অবশ্যই। স্বীকৃতি দিতে তারা হবে, হ্যাঁ। চিকিৎসা ব্যবস্থার যদি তারা যদি চিকিৎসা না পায়, তাহলে না আমরা পাচ্ছে না, তারা রাজপথে তারা পাচ্ছে না তো, যেভাবে চিকিৎসা চলি, পাচ্ছে না ভাই এটা তারা। কিন্তু ঠিক হবে না। জি ভাই। ঠিক হবে না। তারা পাচ্ছে না। আমরা বিভিন্ন এবং এইটাও কিন্তু ফেসবুক আমাদের পেজে একটা বিভিন্ন ব্যর্থতার মাধ্যমে জায়গা। আমরা এটা জানতে কিন্তু পেরেছি আমরা তারা কোনো অ্যাড্রেস করতে হবে। চিকিৎসাটা আমি কিন্তু পাচ্ছে না। সেটাকে অ্যাকনলেজ করছি। জি ভাই। এটা আমাদের ব্যর্থতার না জায়গা। আমার ভাই, আমার প্রশ্ন এটাই, আমার সবচেয়ে বড় প্রশ্ন এটাই। ধরেন হচ্ছে কি একটা সিস্টেম আপনি বলছেন সময় দরকার, সিস্টেম একটা ক্রিয়েট করতে কিছু জিনিসের ম্যানিপুলেশন দরকার আছে, কিছু জিনিস আপনার এদিক নিতে হবে, ওদিক নিতে হবে। আই এম ভেরি এগ্রি উইথ দ্যাট। আই এম অন পয়েন্ট উইথ দ্যাট। কিন্তু জিনিসটা হচ্ছে একটা জিনিস খুবই সুইফটলি করা যায় আপনার। একটা জিনিস বলতে চাই ভাই, সেটা হচ্ছে গিয়ে আপনার, আমি এটা নিয়ে কথা বলতেই হবে, আমাদের কথা বলতে হবে। কারণ কি যে আমরা 16 বছর ধরে আমরা রাজনৈতিকভাবে অন্ধ ছিলাম, মানে আমরা পলিটিক্যালি বন্ধ ব্লাইন্ড ছিলাম। ছিলাম, আমাদের আমাদের বায়াস ছিলাম। আমাদেরকে কন্ট্রোল জি, করে রেখেছিলেন। এত এই যে বছর আমরা কন্ট্রোল কোনো করেছে, কথাই আমরা বলতে কথা পারিনি। বলতে পারি নাই। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে হ্যাঁ, হবে ভাই। একটা জিনিস শুনেন, সেটা হচ্ছে গিয়ে 2001 সাল থেকে 2006 সাল, আমরা ছোট ছিলাম, আমার তখন 5 বছর থেকে 4 বছর বয়স ছিল। তখন হচ্ছে গিয়ে রাইট। বিএনপি হচ্ছে গিয়ে ক্ষমতা ছিল। এখন অনেকদিন ধরে তারা ক্ষমতার বাইরে। তো আপনারা দেখতে বাইরে। পাচ্ছেন আদালত পাড়ার অবস্থা দেখতে পাচ্ছেন। আপনি জাজ হিসেবে বলুন, আপনি আইনজীবী হিসেবে বসুন, আদালত পাড়ার বর্তমান অবস্থা যে বিএনপির আইনজীবীরা খুবই উদ্যত অবস্থায় মারধর করছে, একটা দেশের সামগ্রিক না আমরা সিস্টেমটাকে একটু। এটা এটা আমি আমি হ্যাঁ যদি বলি শাকিল, আমি যদি তোমার সাথে এটা আমি বলতে যাই, আমি একটু মানে বলি, আমি যেহেতু আমি একটু প্র্যাকটিস বলে করি। যে এটাকে আসলে জেনারেলাইজ করার সুযোগ নাই। জি আমি বলবো যে বিএনপির যারা আইনজীবী আছেন ওনারা করছেন এমন না, যারা অতি উৎসাহী হয়ে করছেন সংগঠনের নজর আসা মাত্র কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যাক এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই মবটাকে কিভাবে আমরা গাইড থামাবো। করতেছি। আমরা এখন যেটা ঘটনা হচ্ছে, আপনার আমার সাথে বিরোধ, ঠিক আছে, আমি এই মবটাকে আপনার শাকিল দিকে মুভ করাই দিচ্ছি। শাকিল আপনার এই সাথে জিনিসটা যাতে আপনার না সাথে হয় আমি এই একটু, জন্য আমাদেরকে সব হ্যাঁ প্রক্রিয়া নিতে হবে। জি ভাই। রাইট। এখন যাই আপনার সাথে সায়ন আমি ভাই। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এত বছর 15 বছর ধরে আওয়ামী লীগ অর্থাৎ বিভিন্ন গুম, বিভিন্ন ধরনের কি প্রতিহিংসার হত্যা। শিকার হুম, করে, হত্যা এগুলো করে বিভিন্ন হুম, মানুষকে বিভিন্ন মামলা, বিভিন্ন রিমান্ড দিয়েছে। আমরা হুম, দেখেছি সেটা। ঠিক আছে? জি এবং বিভিন্ন মানুষকে গুম করেছে। কিন্তু কথা হচ্ছে অনেকগুলো মানুষকে কিন্তু মামলা দিয়েছে। অনেক জি। যারা সত্যিকার অর্থে কোনো মামলার সাথে জড়িত হওয়ার কথা না, তাদেরকে কিন্তু মামলায় মৃত দিয়ে মানুষের দিয়েছে। নামে মামলা তাদেরকে দিয়ে জেলে দিচ্ছে ভাই, মৃত মানুষের নামে মামলা মামলা দিয়ে দিয়ে দিয়েছে। দিচ্ছে। এবং মৃত মানুষকে পর্যন্ত মামলা দিয়েছে। আমরা দেখেছি যে এই তো, এই তো। মানে মৃত মানুষ ওর ঘরে গিয়ে কিন্তু অ্যারেস্ট করতে গেছে। ঠিক আছে? আমরা জি নিউজটা দেখেছি। কিন্তু কথা হচ্ছে স্বৈরাচার শাসক অর্থাৎ ফ্যাসিবাদী সরকার যে জিনিসটা করেছে বর্তমানে, যে আমাদের 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় উল্লাস, ঠিক জি আছে? সেদিনের পর ১ সপ্তাহের মধ্যে ৫,০০০ এর প্লাস আমরা দেখেছি জামিন দিয়ে দিয়েছে। জি। কোন স্বার্থে কোন সরকার কেন জামিনটা দিয়েছে? না এটাই ওটাই ভাই।
শাকিল ভাই যদি কেন বলতে জামিন যে দিয়েছে? জামিন হলো, এত কিছু হলো। এটা হচ্ছে আমরা তো হচ্ছে একটা ট্রেন্ডের মধ্যে আছি। জি ভাই। আমাদেরকে এই সংস্কারের কথা কেন বলছি? এই জন্যই জি সংস্কারের হ্যাঁ, কথা বলছি। জি যে ভাই। আমরা একটা রেজিমের মধ্যে দিয়ে গেছি। যেই জি রেজিমের হ্যাঁ, মধ্যে আপনি ১৫ বছর আপনি কাউকে দেখতে পান নাই। যে জি ভাই, বিরুদ্ধে কারোরই দেখি বিচার নাই। সোসাইটিতে আছে। এই জি ভাই। রেজিম হ্যাঁ, পরবর্তীতে আমাদের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো আছে, সেই জি জি, মনস্তাত্ত্বিক বাধাগুলোও আমরা যেভাবে অতিক্রম করতে পারছি না, ঠিক একইভাবে বিচারাঙ্গনে হুম, আপনার এখানে বিচারাঙ্গনে কিন্তু আপনার বার এবং বেঞ্চ এটার জি সমন্বয়ে বিচারাঙ্গন। এই জি জায়গায় বিচার আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অতি উৎসাহী, যেমন আপনি অভিযুক্তকে যখন কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসেন তখন কোনোভাবেই তাকে আঘাত করার সুযোগ নেই। সুযোগ নেই, সুযোগ নেই। সুযোগ এটা নেই। এটা রাইট, আমি সুযোগ নাই। গত ১৫ বছরের বঞ্চনার কথা বলেও এটা আমি এটাকে লেজিটিমাইজ করার সুযোগ নাই। একটা পড়তে নাই, নাই অন্যায় নাই। অন্যায়। জি কিন্তু আমাদের এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জি ভাই। আমাদেরকে রাইট, মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে যেভাবে স্বাধীনতাটা ধারণ করতে হবে, ঠিক একইভাবে বার এবং বেঞ্চ এবং বিচারাঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে মনস্তাত্ত্বিকভাবে ফ্যাসিবাদের যে আমাদের যে চিন্তা চেতনা লালন করেছি, এই জায়গা থেকে বের হয়ে মুক্ত মননে বাক স্বাধীনতার যে উদাহরণ সেটা সৃষ্টি করার মাধ্যমে একটা সৌহার্দ্যপূর্ণ রাইট, হবে। এখানে রাইট। কারো জি ভাই। ব্যক্তিগত পরিচয়, দল, ধর্ম, মত নির্বিশেষে একটা বৈষম্যহীন সমাজ, উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজ চাই আমরা। অবশ্যই। হ্যাঁ, ভাই তো আমি আমার এখন একটা যে জিনিস বলতে চাচ্ছি। ঘটনাগুলো ঘটছে এবং আচ্ছা বলুন। এবং এই জন্যই আমরা বলছি ইনকিলাব জিন্দাবাদ, মানে জি ভাই। বিপ্লব দীর্ঘজীবী হোক, অর্থাৎ জি ভাই। ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লব রাষ্ট্র কাঠামোর প্রতিটা স্তরে স্তরে ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, যাতে আগামী নতুন বাংলাদেশে এই সোসাইটিটাই সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করে। অবশ্যই। ভাই আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে গিয়ে জি, একটু এটা আরেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন ধরেন গুম, বিচার বৈধ হত্যা যাই বলি, একটা বিচার ব্যবস্থার একটা যে সম্পূর্ণ জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে একটা কন্ট্রোলের মধ্যে ছিল যে ফ্যাসিবাদী সরকারটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করত, ম্যানিপুলেশন করত, কন্ট্রোল করত, একে সরিয়ে দিত, ওকে সরিয়ে দিত, একে হুম, ইউজ করত, ওকে ইউজ করত। আপনাদের কাছে আমি ১ম এ যাবো সাইমন সাঈদ ভাইয়ের কাছে। সেটা হচ্ছে গিয়ে আপনাদের হুম, কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে চেক এন্ড ব্যালেন্স এর সিস্টেমটা কিভাবে আসতে পারে? আমাদের বিচার বিভাগ স্বাধীন। মাজহারুল হোসেন স্যার এটা স্বাধীন করে দিয়ে গেছেন। ইচ অ্যান্ড এভরিথিং ইস রাইট। হ্যাঁ। বাট ব্যাপারটা হচ্ছে কি এখনো কি আমরা স্বাধীন? আপনার কাছে কি মনে হয়? না আমি এটার সাথে দ্বিমত। কারণ আমি মনে করি এখনো আমরা স্বাধীন না। সেই জি, আইয়ুব সরকারের সময় থেকে আমরা যেটা দেখেছিলাম, আইয়ুব সরকারের বিরুদ্ধে একটা মামলা, একটা বিচারক আপনার তার বিপক্ষে রায় দিয়েছিলেন। জি, ঠিক সন্ধ্যায় তাকে সন্দ্বীপ ট্রান্সফার করা হয়। জি, ঠিক সন্ধ্যায়। কথা হচ্ছে আইয়ুব সরকারের বিরুদ্ধে যেহেতু রায় দিয়েছে, সেই আইয়ুব সরকার থেকে শুরু করে আমরা দেখলাম বিএনপি আমল এবং আওয়ামী লীগ কোন সরকারই কিন্তু বিচার বিভাগকে কি করে নাই? স্বাধীন হিসেবে ঘোষণা করে নাই, স্বাধীন হিসেবে দেখতে চায় না তারা। জি, যদিও আমরা ২০০৭ সালে যে আমরা যেটা কি দেখেছিলাম, এই যে এটাকে কি বলা হয়? কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা হুম, ফখরুল মইনুদ্দিন। এটা তারা যদিও আমাদেরকে বই পুস্তকে সেপারেশন করেছে। যেটাকে জি, আমরা বলি থিওরিটিক্যালি সেপারেশন করেছে। কিন্তু বাস্তবিক অর্থে আমাদেরকে কিন্তু অঙ্গ সংগঠনের দিক দিয়ে কোন ধরনের কি করে নাই? স্বাধীন সেপারেশন করে হয়নি। নাই। জি, সেপারেশন হয় নাই টোটালি। এটির সাথে আমি যদি একটু বলি, মাজদার হোসেন কেইসের যেই আমাদের প্রিন্সিপাল গুলো দিয়েছে, সেগুলোর একটাও বাস্তবায়িত হয় নাই। কারণ না, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স নাই, এখানে কোনো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স নাই। ঠিক আছে? কোনো কিছু এখানে নাই। এরপর যদি আমরা দেখতে পাই, আচ্ছা আরেকটা বিষয়, মাজদার হোসেন কেসের অনেক আগেই আরেকটা মামলা রায় দিয়েছিলেন। সেখানের মধ্যে বিচারক নিয়োগের কিছু নীতিমালা প্রদান করেছিলেন হাইকোর্ট ডিভিশন। শাকিল হয়তো আপনি জানেন যে রাগিব রৌফ চৌধুরী ভার্সেস বাংলাদেশ। রাগিব রৌফ চৌধুরী ভার্সেস বাংলাদেশ। এই মামলার মধ্যে বিচারক নিয়োগের কিছু নীতিমালা প্রণয়ন করেছিলেন। নীতিমালাগুলো কিন্তু খুব সুন্দর। দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। কিন্তু কথা জি, হচ্ছে আদৌ এই নীতিমালাগুলো ফলো বা অনুসরণ করা হচ্ছে কিনা বাংলাদেশে। যেমন আমি যদি জি, বলি, এখানে যেমন আমি এখানে একটু ব্রিলিয়ান্ট জি একাডেমিক ভাই, প্রোফাইল আছে, মেরিট এবং ইন্টিগ্রিটি দেখা হয়। ঠিক আছে? এবং ইন্টারভিউ নেওয়ার সময় যে প্রপার্টি বা লায়াবিলিটির যে হিসাব, বর্তমানে বিভিন্ন সরকারি কর্মকর্তার কর্মচারী কিন্তু হিসাব বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছেন। এটা জি, কিন্তু একজন বিচারক নিয়োগ হওয়ার সময় কিন্তু চাওয়া হয়। কিন্তু বাস্তবে জি, কি চাওয়া হয়? নো। না, আরেকটা বিষয়, আপনি যদি এই মামলাটা পর্যালোচনা করেন, দেখবেন এখানে
মানে পলিটিসাইজ বা নেপোটিজম এই ধরনের কোনো প্রিন্সিপাল আপনি পাবেন না। অর্থাৎ একজন বিচারক, এই যে বর্তমান যে বিচারপতি নিয়োগ দিয়েছেন, ওনার প্রতি আমার কোনো সন্দেহ নাই। উনি ব্রিলিয়ান্ট একজন মানুষ, ওনার সম্পর্কে আমি প্রচুর স্টাডি করেছি। উনি আসলে কিন্তু ব্রিলিয়ান্ট একজন মানুষ। আমরা চাই এরকম মানুষ আমাদের বিচার অঙ্গনে আসুক, যারা জি ভাই, পরিবর্তন আনতে পারবে, যারা সংস্কার আনতে পারবে। তো জি এখন ভাই, আপনি অবশ্যই। যেটা বলছেন, শাকিল ভাই, আপনি শাকিল যেটা ভাই যেটা বলছেন, বলতে চাচ্ছিলাম, সামিম ভাই। আমি একটু জি, জিনিসটা হ্যাঁ, স্পষ্ট করতে চাই। জি ভাই, মানে আমাদের বিচার বিভাগে স্বাধীন বিচার বিভাগ বলতে যা বুঝায়, জি ভাই, এইটা মাজদার হোসেন মামলার মাধ্যমে, মাজদার হোসেন মামলার মধ্যে যে 12টা ডিরেক্টিভস আছে, 12টা নির্দেশনা আছে, এর মাধ্যমে আপনার বাস্তবায়নের রূপরেখা আছে। কিন্তু যে ফান্ডামেন্টাল বিষয়টা মাজদার হোসেন মামলাতেই নাই, কিন্তু আমাদের বর্তমান সময়ে বিচার বিভাগ স্বাধীনতার অন্যতম উপায় হতে পারে, সেটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়, যেটা জি, আমাদের সচিবালয়, সংবিধানেই নাই। রাইট। এটা এটা আমরা যদি কমপ্লিট দেখি আমি আপনার সাথে একমত। হ্যাঁ, অনুচ্ছেদ জি, ৭৯, 79, আর্টিকেল 79, ওখানে পার্লামেন্টের সচিবালয় সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু আপনার দেখতে পাচ্ছেন বিচারকদের ক্ষেত্রে আপনার এই যে বিচারকদের পদোন্নতি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো, এটা ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত হয়। এক, আইন মন্ত্রণালয়, এবং দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের অধীনে। এই সুপ্রিম কোর্টের হাইকোর্টের অধীনে। আরো যদি স্পেসিফিক্যালি বলি, আইন মন্ত্রণালয় হচ্ছে আপনার সেই জায়গাটা যেখানে নির্বাহী তাবেদারিটা চলে আসে, যার মাধ্যমে এই প্রভাবটা, বিচার বিভাগ দলীয়করণের প্রভাবটা এই অঞ্চল থেকেই প্রতিষ্ঠিত হয়। এখন সেটা যদি সম্পূর্ণভাবে ডুয়াল হায়ারার্কি থেকে নিয়ে গিয়ে যদি সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় স্থাপন করা হয় এবং সেখানে আলাদা জিএ কমিটির মতো আলাদা কমিটি করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিচারকরা অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারবে। তারা পদোন্নতি সংক্রান্ত বিষয় বা আপনার রিমান্ড মঞ্জুর বা নামঞ্জুর হলে যে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি, এই বদলি এবং এই যে আপনার যে পরিমাণ আপনার সাফারিংস এর মধ্যে যেতে হয়, সেটা তাকে যেতে হবে না এবং অনেক স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই জন্য আমরা যারা নবীন আছি জুডিশিয়ারিতে, আমাদের থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ব্যাচে আমাদের এই নিয়ে আমাদের যে বক্তব্যটা আসছে, আমাদের যে দাবি, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের অধীনে আলাদা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা। এই জন্য সংবিধানে এই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের প্রণয়নের বিধান আনতে হবে এবং আমাদের যে রুলস অফ বিজনেস আছে এখানেও কিন্তু সংশোধনী আনতে হবে। এর জি ভাই। মাধ্যমেই কিন্তু প্রকৃত অর্থে মাজদার হোসেন মামলায় যেটা নাই, ওই জায়গাতে গিয়ে আমরা রিচ করতে পারবো এবং আমাদেরকে আক্ষরিক অর্থেই একটি সুন্দর বিচার বিভাগ উপহার দিতে পারবো। না ভাই, আমার আমার একটা জিনিস হচ্ছে ভাই, সামিম সাহেব ভাই একটু নেটওয়ার্ক কারণে একটু বিচ্ছিন্ন আছে। আমার একটা জিনিস জানা, সেটা হচ্ছে ভাই চেক এন্ড ব্যালেন্সের যে জিনিসটা আছে। ধরেন চেক এন্ড ব্যালেন্স, এখন আমি হচ্ছে গিয়ে যথেচ্ছ আচরণ শুরু করলাম। ধরেন সে ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে আই এম দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আই এম আতিক রুস্তম শাকিল দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সো আমি হচ্ছে গিয়ে ধরেন এখন শুরু করলাম যে আমি এই বেঞ্চ পরিবর্তন করে দিব, ওই বেঞ্চ পরিবর্তন করে দিব, এই বেঞ্চে আমার নিজের লোক বসাবো, নিজে বসিয়ে নিজের মতো বিচার করব। আমার কথা হচ্ছে কি ভাই, আপনি বলেছেন বিচার বিভাগ স্বাধীন, কিন্তু জিনিসটা হচ্ছে যেমন আমরা যেমন দেখতে পাই ভারতের সুপ্রিম কোর্ট অনেক পাওয়ারফুল, ইউএস সুপ্রিম কোর্ট ইজ এ ভেরি পাওয়ারফুল থিং, ইচ্ছে করলে প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারে, খুবই পাওয়ারফুল। আপনার কি মনে হয় যে আমাদের যে আপনার এটা, আমি আপনাকে আপনার প্রফেশনাল ইন্টিগ্রিটিকে কোনোভাবে আই এম নট টাচিং দ্য ইন্টিগ্রিটি, আই এম জাস্ট সেইং ইউ অ্যাজ এ নর্মাল লেম্যান, ডু ইউ থিঙ্ক দ্যাট আওয়ার সুপ্রিম কোর্ট ইজ পাওয়ারফুল এনাফ টু বেসিক্যালি ট্যাকল ডাউন এনি গভর্নমেন্ট? একটা গভর্নমেন্ট খারাপ কাজ করছে, যে তাকে প্রশ্ন করবে, দে উইল কোশ্চেন দেম এন্ড দে উইল জাস্ট topple down that government? আপনার কি মনে হয় এটা কখনো পসিবল, বা কিভাবে পসিবল, যদি না, একটু হালকা এটা আমাদেরকে এটা জ্ঞান কখনো দেন? পসিবল না। কারণ হচ্ছে জি, আপনি আপনার সংবিধানে সেটা রেখে দিচ্ছেন। জি, আপনি সংবিধানে ৯৮ অনুচ্ছেদে রেখে দিচ্ছেন কি, আপনার অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা ২ বছরের জন্য। আপনি টেস্ট জি, কেস হিসেবে আপনি সেটাকে ব্যবহার করতেছেন এবং আপনার দেখছেন যখন ইনক্লাইনেশন পাচ্ছেন আপনি তখন এলিভিয়েট করছেন, আদারওয়াইজ করছেন না। তাহলে জি, সংবিধানের মধ্যেই আপনি যখন একটা প্রক্রিয়ায় নিয়ে আসেন আপনার ফ্যাসিবাদীর আলামত, তখন সেইখানে বিচার বিভাগ বলেন, যে বিভাগই বলেন, কাজ করবে না। জি, এবং এই ক্ষেত্রে আমাদের একটা অন্যতম দাবি হচ্ছে স্বাধীন প্রসিকিউশন। স্বাধীন, জি ভাই, এখানে এই যে প্রসিকিউশন, যে এই যে একটা আমরা একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যে এই গভর্নমেন্ট চেঞ্জ হইছে, সব অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সব চেঞ্জ হয়ে গেছে,
আবার জি নিয়োগ, এই প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই না। আমরা একটা জি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস ব্যবস্থা চাই এবং জি আমরা যে আমাদের কোর্টে বিভিন্ন যে জিপি, এজিপি থেকে শুরু করে পাবলিক প্রসিকিউটর, এই নিয়োগগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার যোগ্যদেরকে নিয়ে আসার প্রক্রিয়া করতে হবে। কারণ জি ভাই সরকারের বিরুদ্ধে মামলায় আপনার যদি গভর্নমেন্ট প্লিডার বা আপনার রাষ্ট্রপক্ষ যদি তার মামলাটা বিচক্ষণতার সাথে আপনার প্রসিকিউট করতে না পারে, সরকার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দিন শেষে আমরাই ক্ষতিগ্রস্ত হব। তাহলে জি এই ভাই সংস্কারের জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। জি ভাই। না ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে মানে আমি কথায় কথা বলতেছি। মানে এটা সাইমন সায়েদ ভাই থাকলে আরো বেশি উনি আসলে বেশি ইয়ে দিতেন, মানে সমর্থন দিতেন যদি বলি। সেটা হচ্ছে গিয়ে আমি কথা বলছিলাম। আমি প্রচুর কাজ করছি তো এই ব্যাপারে। তো আমি কথা বলছিলাম মানুষের সাথে। মানুষ বলছে যে আমি আবার আগের ধরেন পুরন কাসুন্দি ঘাটা একটা কথা আছে। সে পুরন কাসুন্দি ঘাটতে যাচ্ছি। যে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, ইন্টারিম সরকার বলুন, যে বলুন, যে সিস্টেমটা আছে সেখানে কারো মান জানাই একটা কথা আছে। আমাদের মান জামানি কোমর, আপনি ইউ নো দ্যাট। লাইক কারো মান জানাই যে শেখ হাসিনাকে দেশে এনে তাকে বিচারের সম্মুখীন করবে এবং কি তাকে তাকে যে মানবতার বিরুদ্ধে যে তিনি যে এটা এটা অবশ্যই জেনোসাইড, এটা জেনোসাইড ছিল, মাস কিলিং ছিল। এখানে যত রকম আপনার যদি বলি ইথনিক ক্লিনজিং এর মতো জিনিস সেখানে ছিল। এখানে খুবই বাজে অবস্থা ছিল। যে এখন আপনার কি মনে হয় যে ভাই বাংলাদেশে এরকম কোন কমিশন গঠন হবে যেটাতে হচ্ছে কি এই যে পুরো রেজিমটার যে বিচার, যে পুরো রেজিমটার যে বিচার আমাদের যে দরকার, এখন আমাদের সর্বপ্রথম যে দরকার যে রেজিমটার আমরা বিচার করা। জি হ্যাঁ, ভাই আমরা কিন্তু এর প্রক্রিয়ায় আমরা যদি বলি, আমাদের অন্তর্বর্তীকালীন কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করছেন। জি এখানে কিন্তু মানবাধিকার কমিশনার প্রধানকে কিন্তু আসতে আমন্ত্রণ করেছেন এবং মানবাধিকার কমিশনের একটা টিম অলরেডি আসছেন, আরেকটা টিম আসবেন। এবং জি এইগুলোর যে নিরপেক্ষ বিচার তো আসলে আমরা যদি মিডিয়া ট্রায়াল দেখতে চাই, আমরা না যদি না 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 ভাই, এটা প্যারালাল না। অন্য কিছু দেখতে চাই, তাহলে না ডিফারেন্ট। আমরা জি যদি বিচার যদি আসলে প্রকৃত করতে চাই, আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ জি ভাই মামলাগুলো যথাযথভাবে পরিচালনা করে, মামলার গুণগত উপাদান বিবেচনা করে আমাকে মামলাগুলো করতে হবে। এখন আমি জি মামলা সেঞ্চুরি পূর্ণ করলাম, কিন্তু মামলার আলামত যদি না থাকে, বিচার করার যদি প্রকৃত আলামত ওখানে যদি উপস্থিত না থাকে, তাহলে ওই বিচারে কিন্তু খালাসি হবে, কখনো জি শাস্তি হবে না। শাস্তি এই হবে না। জন্য এই জন্য আলাদা প্রসিকিউশন টিম করা দরকার, আলাদা কমিশন করা দরকার, যে কারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত পূর্বক শাস্তির আওতায় আনা। এবং অবশ্যই ভাই। সেটা যদি এই যে প্রক্রিয়ায়, যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়ায় এগিয়েছে, যে আপনার একটা নিরপেক্ষ সংস্থা কর্তৃক, অর্থাৎ যেখানের আন্তর্জাতিক পরিমহলে যার ভ্যালিডিটি আছে, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, সেই টিম আসছে, কাজ করছে। একটু সময় দিতে হবে আমাদেরকে। জি অবশ্যই। না ভাই, সময় সময় তো আমরা আছি ভাই। আমরা সময় দিব অবশ্যই। সেটা হচ্ছে গিয়ে ভাই আমরা তো আসলে বাংলাদেশী। আমাদের হচ্ছে গিয়ে ভাই গরম ভাত ছাড়া চলে না। আমরা গরম ভাত খেতে চাই। আমরা ঠান্ডা ভাত খেতে চাই না ভাই। এটা আমরা সত্য, এটা তরকারি সত্য, ভাই আমাদের হচ্ছে কি গরম লাগবে, তরকারি গরম লাগবে, ভাত গরম লাগবে। আমরা এটা ছাড়া খেতে পারি না ভাই। এটা আসলে বেসিক্যালি আমাদের মতামত না। আমি এখন যদি আমি বলি যে হ্যাঁ আমি কালকেই বিচার করে ফেলবো, আমি কালকে শেখ হাসিনাকে এনে ঝুলিয়ে দেবো ধরেন ফাঁসি কাস্টে, সেটা কখনই পসিবল না। এটা আসলে এটা কোনো ডিউ প্রসেস অফ ল না আসলে, আমি যেটা মনে করি আর কি, নিজের যেটা জ্ঞান থেকে বলছি। কিন্তু ভাই আমার কাছে মনে হয় যে বর্তমান যে সরকারের যে কাজগুলো আছে সেটা হলে কিছুটা হলেও আসলে একটা জিনিস বলে যে মানুষ যে একটা স্লো প্রসেস এর মধ্যে আছে। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা হচ্ছে কি এমন ওই যে আস্তে আস্তে রান্না করুন, কষিয়ে রান্না করুন যাতে খাবারটা মজা এখন হয় আর কি এখন এখানে। এখন সত্য কথা বলতে কি, জি এই যে স্লো হওয়ার একটা যথেষ্ট যৌক্তিক কারণ হচ্ছে, আমরা তরুণরা, জি আমরা যদি বলি এই জেনজেট যারা প্রজন্ম, এই জি প্রজন্মের ভাইব, জি এই প্রজন্মের ভাইবটা রিচ আউট করা, এই প্রজন্মর এই বিপ্লবটাকে তাদের মতো করে তাদের চোখে ধারণ করা। আপনি চিন্তা করতে পারেন যে হচ্ছে যে আমরা তো কি করছি দেখছি, আমরা তো 5 জি দিনে অনেক প্রোনাউন্ড দেশ রাইটার নামে ফেলছি। মার্কেট আউট করে জি দিছি। সো জি এই যে অ্যাটলিস্ট আমাদের 90s এর মধ্যে যারা আছে, অন্তত 20 বছর ওনাকে লিডিং একজন মানে স্কলার আমাদের হিসেবে বাবাদের চিহ্নিত চাচাদের রাখছে। জেনারেশন। কিন্তু জি কিন্তু এই জেনারেশন কিন্তু সেটা 5 দিনও রাখেনি। জি এখন সেই জেনারেশন মানুষগুলো যখন আপনার রাষ্ট্র পরিচালনায় আছে, সমন্বয়টা করে আগাতে হবে। এখানে জি ভাই হয়তো বোঝাপড়ার মধ্যে তড়িৎ গতিতার একটা বিষয় আছে, তড়িৎ বিলম্বের। কিন্তু দেশটাকে সংস্কার করতে হলে আমাদের সকলের অভিজ্ঞতাও লাগবে, একই সাথে তড়িৎ গতিও লাগবে, একই সাথে আমার কাজটাও হতে হবে। এবং জি সেইটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন
সরকারের মেয়াদ কতদিন হবে এবং তার পরিকল্পনা কি, সংস্কারের বিষয়টা কি। এখানে আপনাকে আলটিমেটাম দিয়ে আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে, রোড ম্যাপ দিতে হবে, রোড ম্যাপ দিতে হবে অবশ্যই ভাই। অবশ্যই দিতে হবে। আমার কাছে জি ভাই, সাইমন সাইদ ভাই বোধহয় কোনো কারণে একটু ইয়ে ছিলেন ভাই। আপনার আমরা অনেক এটা বড় ধরনের অপরাধ করেছো তুমি, আমাকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়া করে রাখছো, অ্যাড করতে আমি লাইনে ভাই, আমি কিছু করি না ভাই। না ভাই, এটা আমি এখানে কিছু নাই ভাই। এটা হচ্ছে গিয়ে ওই ইয়ে করছেন, ওই আপনার পিছনে দেখতে তারিখ দেখছে। আমি সরি, আমি জানি না কিছু। আমি এখানে আমি কল দিচ্ছি, তারিখে শেষ পর্যন্ত কল দিয়ে আমাকে এখানে অ্যাড করতে হচ্ছে। আমি জানি না ভাই, আমি জানি না, সরি ভাই, এক্সট্রিমলি সরি। শাকিল, আমি আপনার বক্তব্য সবগুলো শুনেছি, চমৎকার, আপনি চালাই যান, শুনেন, আমরা শুনি। না ভাই, সাইমন ভাই আপনার কাছে একটু আমি আমার শুনেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের ভাই সাইমন ভাই, আপনি একটু রোস্ট করেন ভাই, একটু রোস্ট করেন শাকিল ভাই রে। রোস্ট করবেন হচ্ছে গিয়ে, উনি বলতেছে স্লো, আপনি স্লো কেন দরকার নেই, এটা একটু রোস্ট করেন ভাই, একটু রোস্ট করেন হালকা, একটু রোস্ট চলুক। বলি উনি কিন্তু স্লো। অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস স্যারকে আমরা বসিয়েছি মিঠুনদার মতো, ঠিক আছে, আমাদের চলতে হবে কিন্তু মার কাট, ঠিক আছে। আমি দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যিনি উপদেষ্টা আছেন, উনি মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ ঠেলা দিলে পড়ে যাবে। এরকম কেন ভাই? তুমি একটা বড় ধরনের মন্ত্রণালয়ে বসে আছো, তুমি দুমদাম নির্দেশ দিবা। এখন বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে, এত বড় একটা অর্গানাইজড সেনাবাহিনী, সেটাকে একদম বিড়ালের মতো করে রেখে দিছে। কেন ভাই? এত মানুষ মারা যাচ্ছে। কয়েকদিন আগে শুনেছি যে বায়েজিদ থানা, মদুনাঘাট থানা, এখানে নাকি ডিরেক্ট ক্রস ফায়ার করে মানুষ মেরে ফেলতেছে। এরকম অরাজকতা কেন সৃষ্টির সুযোগ তৈরি করে দেয়া হয়েছে বা হচ্ছে? এটা হচ্ছে, আমি বলবো, এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা। কারণ তাদের সাথে তো মন্ত্রণালয়, এখন তাদের কথা তো শুনবে, অবশ্যই শুনবে। তারা এই জিনিসগুলো অবশ্যই চেক এন্ড ব্যালেন্সের মধ্যে করতে হবে। আপনি শাকিল যেটা বলছেন, আপনি যে তাদের করতে গেলে, এই সমস্ত কাজ করতে গেলে তাদের একটু সময় লাগবে, সবার সাথে একটু বোঝাপড়া লাগবে। না, আমি যদি রাষ্ট্রের কাঠামো যদি বলি, একটা রাষ্ট্রের যে কাঠামো, এই কাঠামোর মধ্যে আজকে 15 বছরে যাদেরকে আমরা তৈরি করেছি, প্রত্যেকটা বিভাগে, শাসন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে আমরা যে মাফিয়া তন্ত্র প্রকাশ করেছি, এই মাফিয়া তন্ত্র থেকে বের হইতে আসতে এটা কিন্তু সময় সাপেক্ষ। এটাকে সময় সাপেক্ষ দিতে হবে। তারপর আমি আপনার সাথে রাতারাতি সব খালি করে দিতে পারবেন না। আপনাকে কিন্তু একটা সরকার চালানোর মতো আপনার কিন্তু সেই মানুষগুলোকে রাখতে হবে। জি, আমি বলি, অন্তর্বর্তীকালীন সরকার যেটা চাচ্ছে, তারা যতটুকু সংস্কার করবে ঠিক ততটুকু করে তাড়াহুড়ো করে তাদের রাজনৈতিক দলকে দিয়ে দেওয়ার মতো একটা আলামত এরকম আমরা দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় হচ্ছে, আমি ফার্স্টে বলেছিলাম যে এই যে নির্বাচন এবং সংস্কার দুটো হচ্ছে কি এপিটোপি। আমি যদি বলি, এই যে নির্বাচনকে যদি একটা বাড়ির ছাদের সাথে তুলনা করি, তাহলে আমাদের সংস্কারটা হবে পিলার, ওই বাড়ির পিলার, ঠিক আছে। এখন কথা হচ্ছে, পিলারটাই যদি গুনে ধরে ওই পোকা ঢুকে যায়, তাহলে আপনি ওই ছাদ নিয়ে কি হবে? ছাদ তো ভেঙে পড়বে, অবশ্যই ভেঙে পড়বে। তাহলে আপনাকে দ্রুত যেটা দরকার, সেটা হচ্ছে ওই পিলারটা ঠিক করতে হবে আগে, আপনার ছাদটা ঠিক করার জন্য, ঠিক আছে। তাহলে আপনার পিলারটা যদি ঠিক হয়ে যায়, সংস্কার, তার মানে পিলারটা আপনাকে দ্রুত কাজ করতে হবে। এখানে আপনি যেটা বলেন, আমার কাছে মনে হয় ভাই, আমাদের জি ভাই বলেন ভাই। না, আমার কাছে যেটা মনে হয় ভাই, আপনার কাছে যেটা বলতেছেন, আপনারা দুইজনের কথা যেটা বুঝলাম ভাই, আমার কাছে একটা জিনিস ভাই, জি ভাই একটু অ্যাড করি। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল। কিন্তু এখন এই গভর্নমেন্টের যে চেক এন্ড ব্যালেন্স, এইটা নিশ্চিত করতে কিন্তু একটা সুনির্দিষ্ট রূপরেখা আমাদেরকেই তৈরি করতে হবে, ছাত্র জনতারই তৈরি করতে হবে। কেননা আমাদের যে ক্ষমতার যে অনেক রাষ্ট্র সংস্কারের যে দায়িত্বগুলো আছে, তারা কিন্তু আছে, তারা বসে আছে, ছাত্র জনতা তারা কিন্তু সিস্টেমে আছে ভাই। না, ঠিক আছে, তারা কিন্তু সিস্টেমে আছে শাকিল ভাই। হ্যাঁ, তারা কিন্তু সিস্টেমে আছে। এবং এখন আমরা যদি একদম যদি অ্যানার্কি তৈরি করি, তখন কিন্তু এটা হবে না। আজকে আমরা যদি সবাই যে দাবি, আনসার দাবি নিয়ে যাচ্ছে, এভাবে দাবি নিয়ে যাচ্ছে, এভাবে যদি সবাই আমরা সবকিছু রাতারাতি করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই সরকারের স্ট্যাবিলিটিটা নষ্ট হয়। না ভাই, আমি বুঝেছি ভাই,
আমি সবকিছু বুঝেছি। আমি কিন্তু বারবার আজকের বিষয়টা এটাই ছিল, বিচার ব্যবস্থা আজকে আমরা কথা বলছি। কিন্তু হ্যাঁ বিচার ব্যাপার ফ্যালাসি, এটা যদি ফ্যালাসি বলি, আই ওয়ান্ট টু সে ইট অ্যাজ এ ফ্যালাসি। ফ্যালাসি কেন? এক্স্যাক্টলি এটা কারণ ফেলাসি, হচ্ছে হ্যাঁ গিয়ে অবশ্যই। কারণ হচ্ছে গিয়ে আপনি হচ্ছেন গিয়ে এই আন্দোলনের মূল যোদ্ধা যারা, যে আন্দোলনে যারা সবচেয়ে বেশি আপনার যদি বলি যদি যে অনাগ্রহের শিকার হয়েছে, যারা অত্যাচারের শিকার হয়েছে, যাদের পরিবার হারিয়েছে, ভাই এটা যদি আপনারা যদি না রাখেন মেইন পয়েন্ট অফ ভিউতে, আপনি ঠিক আছে আমাদের দেশ এখন উড়ে গেছে, আমাদের দেশ এখন কিছু নেই ভাই, আমাদের দেশে এখন কোনো টাকা পয়সা নেই, আমরা পুরো গরিব, আমরা এখন রোডে চলতেছি, হোয়াট এভার, বাট দিস পিপল নিড জাস্টিস। আমার কথা জাস্টিস, হচ্ছে বিচার ব্যবস্থার কাছে আমার আকুল উদাত্ত আহ্বান, যদি আপনারা দুজন আছেন, আপনারা দুজন হচ্ছেন গিয়ে প্রতিনিধি, যে এই বিচারটা নিয়ে যে কাজ হচ্ছে না, মানুষ, আমরা যে প্রবাসী বাংলাদেশের, আমরা খুবই খুবই শঙ্কিত। আমাদের যে আন্দোলন না, সর্বাত্মক এখানে 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 একটু আন্দোলন। আমি একটু বলি জি এখানে বিচার বিভাগের হচ্ছে যে কাজ নাই, এখানে হচ্ছে যে আপনার মামলাগুলো জি ভাই, করতে হবে, মামলাগুলো অভিযুক্ত যারা জি হচ্ছে তারা কিন্তু মামলা করতে হবে, করার পরবর্তীতে জি ভাই, এইটার ফলাফল কিন্তু সময় সাপেক্ষ, কারণ হচ্ছে রাতারাতি বিচার করার সুযোগ নেই। জি এবং আমি আমার সাথে জি ভাই, সাহেব ভাই একটু একমত আচ্ছা, হবেন যে হ্যাঁ আমরা যে আদালত জি প্রাঙ্গণে কয়েকটা ইনসিডেন্ট, যেটা আমি বেঞ্চ দুপক্ষ থেকেই দেখেছি যে এই জিনিসটা নিন্দা করছেন, আমাদেরকে এখন দায়িত্ব নিয়ে বলতে হবে যে আদালত রাইট প্রাঙ্গণে আমরা যেন কোনো অভিযুক্তকে কখনোই আঘাত না করি, যেটা হচ্ছে এটাকে জি ভাই, নিন্দা অবশ্যই। করি এবং এটাকে রুখে দিতে পারি। রাইট জি ভাই, রাইট অবভিয়াসলি না অবভিয়াসলি। ভাই, এটা অবশ্যই একটা অবশ্যই বিষয় ভাই, হচ্ছে এটা ঠিক আছে ভাই। এখানে এখানে জি আমি একটা বিষয় মানে শেয়ার করতে, সেটা হচ্ছে আমরা বিগত যে আওয়ামী লীগ সরকার কিন্তু এত বছর ধরে ক্ষমতায় টিকেছিল, তারা ফার্স্ট টাইম কিন্তু যেটা আসছে সেটা কিন্তু গণতান্ত্রিক ওয়েতে আসছে, এটা স্বীকার জি, করতেই হবে, নির্বাচনের মাধ্যমে যাই হোক ভাই, গণতান্ত্রিক আমার কাছে ওয়েতে মনে হয় তারা সেটাও ভাই ল্যাব ছিল, এটা ল্যাব ক্রিয়েটেড ছিল, আমি আপনাদেরকে প্রুফ দিতে পারবো, না, অসুবিধা নেই, বাদ দেন। একটা কথা হচ্ছে ওই যে বলছিলাম, তারা কিন্তু একটা বিষয় বলা হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকার বিএনপি কে মূলধন করে আসছে, বিএনপির উপর জি ভর করে কিন্তু ক্ষমতায় আসছে, ঠিক কিনা? জি ভাই, এটা জি ভাই, কিন্তু অবশ্যই। তারা আসার পরে তারা দুটো জিনিসকে খুব মানে কি বাস্টলি কি করছে, মানে এক্সপ্লোর করছে চেঞ্জ করে সব ফেলছে। জায়গায়, সেটা হচ্ছে হুম হ্যাঁ না না মানে চেঞ্জ করে নাই, মানুষের মধ্যে হুম, সেটা সারাক্ষণ কানের কাছে জ্ঞান জ্ঞান করেছে দুটো জিনিস নিয়ে, জি সেটা হচ্ছে একটা জি, 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে, এবং মুক্তিযুদ্ধ, আরেকটা হচ্ছে উন্নয়ন নিয়ে, উন্নয়ন নিয়ে, উন্নয়ন, দেশের উন্নয়ন, ডেভেলপমেন্ট। উন্নয়ন। এখন জি কথা ভাই, হচ্ছে উন্নয়ন কোন ধরনের উন্নয়ন, এটা কি ইকোনমিক্যাল নাকি স্ট্রাকচারাল, কোন ধরনের উন্নয়ন? জি তো জি এখন ভাই। আমরা যদি বলি এটা হচ্ছে ইকোনমিক, উন্নয়নটাকে আমরা যদি বলি হ্যাঁ চাকরের 400 কোটি টাকার উন্নয়ন, উন্নয়ন, ব্যক্তির হ্যাঁ হয়েছে, ব্যক্তির উন্নয়ন হয়েছে হয়েছে, ভাই, আরেকটা উন্নয়ন বিষয় বলি, প্রচুর হয়েছে। ব্যক্তির হয়েছে, পরিবারের এই হয়েছে, এই অন্তর্বর্তীকালীন নিকটজনদের হয়েছে। সরকারের আরেকটা ব্যর্থতা আমি যদি বলি, আরেকটা জি আরেকটা ব্যর্থতা আমি যদি বলি, আওয়ামী লীগ সরকার কিন্তু উন্নয়নকে ঢালাওভাবে ফ্লারিশ করেছে আমাদের সামনে। জি ভাই, এখন কথা জি হচ্ছে তারা কোন জায়গায় উন্নয়ন করেছে, কতটুকু উন্নয়ন করেছে, অন্তর্বর্তী সরকারের উচিত সেটা আমাদের কাছে কি করা, ক্লিয়ারলি সেটা নোটিফাই করা, আমাদের কাছে প্রকাশ নোট করা। করা, ইয়া, যেমন জি, আমরা জিনিসটা শ্বেতপত্র, দেখতে পাচ্ছি 11 লক্ষ কোটি টাকা কি করেছে, দেশ আচ্ছা, থেকে পাচার করেছে, আমরা দেখতে পাই, আমরা সব জায়গায় এটা দেখতে পেয়েছি, ঠিক আছে? জি, কিন্তু কথা হচ্ছে এই সরকার কি আমাদেরকে কোনো পরিসংখ্যান দিতে পেরেছে? কোন না মন্ত্রণালয় না ভাই, কোন আমার কাছে খাত মনে হয় থেকে এটা সময় লাগবে ভাই, কতটুকু, একটু সময় লাগবে হ্যাঁ সাইমন ভাই, একটু সময় কোন লাগবে। খাত থেকে আমরা একটু সময় দিতে সময় হবে লাগবে, ভাই, অধৈর্য সময় দেন না ভাই, হলে সময় হবে দেন না। একটু। সময় দিতে হবে, বুঝলাম। আমরা কথা সাইমন হচ্ছে ভাই 11 তাড়াতাড়ি করতে লক্ষ হবে, কোটি হ্যাঁ টাকা, তাড়াতাড়ি, কালকেই। না আমরা না 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 সমালোচনা আমি বলি, করব, কিন্তু সমালোচনা করে এমন কিছু করব না যাতে এই ছাত্র জনতার আন্দোলন আনিত যে সরকার সেটাকেই যাতে আবার বিপদে না ফেলি। না 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 ভাই, আমি না ভাই, আমি আমি অবশ্যই। আমি তো বলতেছি না, আমার কথা হচ্ছে শাকিল, দুজনে শাকিল, জি ভাই, এখন কথা জি হচ্ছে ভাই, এই যে আমাদের 11 লক্ষ কোটি টাকার এই 1 মাসের মধ্যেও কোন খাত থেকে কত টাকা গেছে আমরা কি এটা জানতে পারি না? না অবশ্যই পারি খুলে আপনি পারি ভাই, বলুন এটা তো। সময় না নিচ্ছে ভাই, আমরা বের পারি, হচ্ছে যে ভাই, তথ্য কিন্তু বের প্রকাশিত হচ্ছে ভাই, হচ্ছে, তথ্য বের হচ্ছে প্রতিনিয়ত ভাই, বের প্রকাশিত হচ্ছে, হচ্ছে। শ্বেতপত্র এই যে বের হচ্ছে, জুনায়েদ স্যার ভাই, ছাত্র জুনায়েদ স্যার ভাই, আমি বলি ভাই, শ্বেতপত্র জুনায়েদ স্যার ভাই সবকিছু এখন বের করতেছেন, সবকিছু জুনায়েদ স্যার ভাই আসতেছে, সবকিছু বের প্রক্রিয়া করতেছেন। শুরু হয়েছে, আচ্ছা জি ভাই, শুরু হয়ে সহ্য গেছে। করতে হবে আচ্ছা আমাদেরকে। না এটা আমাদের খুব জরুরি দরকার, এটা কিন্তু হ্যাঁ, ইমিডিয়েটলি এটা আমাদের এটা সেটা অলরেডি বলতে প্রক্রিয়া হবে, শুরু হয়ে করতে হবে। গেছে, প্রক্রিয়া হ্যাঁ শুরু ভাই হয়ে গেছে। আমরা একটু সময় থেকে শেষের দিকে চলে আসছি, আমি একটু আপনাদের দুইজন থেকে শেষ করতে চাই ভাই, ধন্যবাদ, অনেক চরম হ্যাঁ আলোচনা হয়েছে, ভালো লাগছে, অনেক কিছু, আচ্ছা আমার অনেক আমার আড্ডা আমি হয়েছে, ভালো। আরেকটু বলি, আমি শাকিলের জি ভাই, শাকিলের স্বাধীন স্বাধীন মানে বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে গেলে আমি কিছু বিষয় ওর সাথে কিন্তু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জি বর্তমানে বিচার বিভাগের বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে, এখানে জি কিন্তু বারবারে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক
যে এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে দলীয়করণ থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা আমরা মুখে যতই বলি না কেন এটা কিন্তু বন্ধ হবে না। বাংলাদেশে যে সরকারে আসুক এবং তারা এবং চাইবে আমি যে ভাইয়ের সাথে একটু তাদের একমত, একটু অ্যাড করতে চাই যে এই জায়গায় যে দলীয়করণ হয়ে যাচ্ছে, এই যে সিস্টেম, এই সিস্টেমটার যে যার যেখানে সিস্টেমটা লিপিবদ্ধ আছে সেই সংবিধানকেই আমাদেরকে এমন ভাবে আনতে হবে যাতে এই ধরনের ইনস্টিটিউশন গুলো যাতে ধ্বংস আর আমরা দেখতে না পাই। অবশ্যই। আর দেখতে না পাই। এখানে একটা বিষয় দেখেন, এখানে একটা বিষয় দেখেন আমার কাছে খুবই মানে একটু সারপ্রাইজিং হয়েছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কিছু মানুষকে, কত ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে গ্যাজেট দেয় নাই, মানে বিচারক অঙ্গনে যারা জাজ হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু নিয়োগ দেয় নাই। তাহলে তারা এত ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেয় নাই কেন? ওই রাজনৈতিক কি আমি এখানে একটু অ্যাড করব ভাইয়ের সাথে একটু অ্যাড করি। এইটা আমাদের একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে। এটা নট অনলি আওয়ামী লীগ, এর সবাই, সব দল, আমি শাকিলকে প্রশ্নটা করতে চাই, আমি জানি না ওর কাছে আনসারটা আছে কিনা। এই যে আওয়ামী লীগ সরকার করছে, বিএনপি করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসে 104 জনের মধ্যে 100 জনকে কেন নিয়োগ দিল আজকে? বাকি 4 জন এটা নিশ্চয়ই কোনো কারণ ছিল ভাই, ক্লিয়ারেন্স ছিল বা কোনো একটা কারণ ছিল নিশ্চয়ই। এটা আপনাকে হচ্ছে যে আপনি যে একটা সিকিউরিটি ইস্যুস গুলো আপনি সেটা ওভারল্যাপ করে যেতে পারবেন না। আপনি ক্লিয়ারেন্স থাকতে পারে, বাট এটা আমি মানি, এটা 4 জন বাদ যেতে পারে। কারণ আমি মানতেছি যদি ওই ব্যক্তির কোনো পার্সোনাল কেস থাকে। হ্যাঁ আমি বলি যে এখানে কিন্তু এই জিনিসটা আমরা একদম যদি বলি, একদম মোটা দাগে যদি বলি, এইটা সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা পরবর্তীতে যে ভেরিফিকেশনের যে প্রসেস বা পাসপোর্টের যে ভেরিফিকেশনের প্রসেস, এগুলোতে রাষ্ট্রের সিকিউরিটি কনসার্ন আছে। আমি রাষ্ট্রের সিকিউরিটি কনসার্নকে ওভারল্যাপ করে আমি 200 জন আমার হয়েছে, আমি 200 জনকে দিয়ে দিব, এটা সুযোগ নাই। আজকে 10 নাই, অবশ্যই নেই। এটা আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে, কারণ রাষ্ট্রের সিকিউরিটি একটা কনসার্নের বিষয়। ভাই আমাদের সময় শেষের দিকে, ভাই আমাদের শেষের দিকে, থ্যাংক ইউ সো মাচ। সময় শেষের দিকে আমাদের, সাইমন ভাই আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবো আরো। শাকিল, হ্যাঁ টাইম শেষ, 1 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা সময় দিতে হবে, 2 ঘন্টা সময় দিতে হবে, 1 ঘন্টা সময় কিছুই হবে না। ভাই আমরা আবার করবো, খেলা জমছে, খেলাটা জমবে আরো ভালো, আমরা ইনশাআল্লাহ আবার আনবো, সমস্যাটা চলতে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সুন্দর লাইভ প্রোগ্রাম করার জন্য আমার কাছে মনে হচ্ছে এই প্রোগ্রামগুলো জারি রাখতে হবে, মানুষের মধ্যে অবশ্যই আমি তৈরি করে যেতে হবে। আমি বলবো কিছু গুরুত্বপূর্ণ মানুষকে এখানে নিয়ে আসবা এই প্ল্যাটফর্মে। তোমার প্ল্যাটফর্মটা হচ্ছে অনেক মানুষের দেখে, আমি আশা করবো যে তুমি এই গুরুত্বপূর্ণ মানুষগুলোকে তোমার প্ল্যাটফর্মে নিয়ে আসো, কথা বলুক তারা, বাক স্বাধীনতা যেহেতু আছে, তাদের কথাগুলো শুনো, আমরা শুনি, ঠিক আছে? সবাইকে নিয়ে আসো। তো আমি তোমার এই প্ল্যাটফর্মের উত্তর আমি একটা সফলতা কামনা করি এবং আশা করবো যে তুমি এটা কন্টিনিউ রাখবা। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি একদম শেষ করবো, আপনাদের দুইজনকে 2 মিনিট নিয়ে আমাকে সময় দিন। শাকিল ভাই গেছে 1 মিনিট করে বলবেন, 1 মিনিট, জাস্ট 1 মিনিট করে বলবেন, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে কি, নতুন বাংলাদেশ আপনারা কেমন চান? সামান ভাই শুরু করেন, নতুন বাংলাদেশ কেমন হবে? 1 মিনিটে শেষ করবেন। নতুন বাংলাদেশ আমি যেটা চাই সেটা হচ্ছে, আমি যদি কোনো একটা অফিসে যাই, আমার নাম ঠিকানা জিজ্ঞেস করে যাতে আমার কাজটা দ্রুত হয়ে যায়। আমি যখন কোনো গাড়িতে চড়বো যেন পুলিশ আমাকে কি করে দেয়, আমার জায়গা করে দেয়, ঠিক আছে? আমি এমন বাংলাদেশ চাই যেখানে একজন বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে মানদণ্ড কি করা উচিত, ফলো করা উচিত, অনুসরণ করা উচিত, সেই মানদণ্ড অনুসরণ করে শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আমরা বর্তমানে যে শিক্ষক অবদস্থ হচ্ছে, শিক্ষক যে অপমানিত হচ্ছে, আমরা এটা চাই না, ঠিক আছে? এবং বর্তমানে হ্যাঁ ভাই কি বলছো, বুঝি নাই। এক লাইনে তো হইলো না, এক লাইনে বাংলাদেশ দেখতে চাই। ও আচ্ছা এক লাইন সাইমন ভাই নয় তো সাবমিশন দিতে থাকে। আমি বাংলাদেশকে চাই জিরো টলারেন্স হিসেবে আমি বর্তমানে দেখতে চাই, তবে জিরো টলারেন্স কখনো কাম্য নয়। আমি চাচ্ছি আমাদের দেশটা একদম যেখান থেকে পৌঁছে গিয়েছে সেখান থেকে অন্তত পক্ষে 50% এগিয়ে যায়। আমি অন্তত এটাই আশা করি। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ। শাকিল ভাই এক লাইন, শাকিল ভাই এক লাইনে শেষ করব। আমি একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ চাই। অসাম্প্রদায়িক ওই তো হয়ে গেছে, শেখ হাসিনার ভাষণ হয়ে গেছে ভাই।
শাকিব সিনেমা শুনে গেছে গা। এখন এই প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা ব্যাখ্যা নিয়ে আমাদের একটা করে এপিসোড রাখা যেতে পারে। ইনশাল্লাহ ভাই কোনো সমস্যা নেই, রাখবো। আপনারা আছেন, ভাই বাদাররা আছেন, আমরা আসবো, আড্ডা দিব। ভালো লাগছে ভাই, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে জি ভাই। বলবো, তুমি 2-3 মাস পর পর এটা রোলিং এর মধ্যে রাখবা, ঠিক আছে? জি ভাই, জি ভাই। একটা টপিক নিয়ে আসলে অ্যাট্রাক্টিং একটা টপিক নিয়ে আসবা, ওটার উপর আমরা কি করব, জি ভাই। আলোচনা করব। আমার কথা হচ্ছে ইনশাআল্লাহ, আমাদের এই ইনশাআল্লাহ। কথাগুলো অন্তত পক্ষে একটা মানুষ শুনে যদি উপকৃত হয় তাহলে আমরা সার্থক। ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ Thank সো you so মাচ much. ভাই। ঠিক আছে, সবাইকে থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাদের সময়, আপনাদের 1 ঘন্টা অনেক মূল্য, আপনাদের দুজনেরই 1 ঘন্টা মানে অনেক টাকা, আই নো। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দুইজনের কে। ইনশাআল্লাহ ভাই, দেশে গেলে আবার আপনাদেরকে আমি ট্রিট দিব বিশাল। এখন এখানে ট্রিট দেওয়া যাচ্ছে না, দেশে গেলে ট্রিট দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো ভাই আনন্দ মিছিল হবে দেশে গেলে। দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, জি ভাই। আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।